সুতরাং 13 বছরের একটা মেয়ে কিভাবে তার হিন্দু বয়ফ্রেন্ডের সঙ্গে শারীরিক সম্পর্কে সম্মতি দিতে পারে, পুলিশের মতন প্রজাতন্ত্রের গোলাম এই ধরনের বিবৃতি কিভাবে দিতে পারে থাকবে। আমরা জানি এদেশের যে হলফ মিডিয়া আছে তারা বরাবরই আমাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার এবং তথ্য সন্ত্রাস চালাচ্ছিল। পুলিশ প্রশাসনের কাছে আমাদের প্রশ্ন, যে মিথ্যা এবং তথ্য সন্ত্রাস প্রথম আলো কিংবা ডেইলি স্টার এই ইস্যুতে চালাতে পারেনি, সেই দায়িত্ব কি আপনারা নিজেদের কাঁধে তুলে নিয়েছেন? নয়তো এই মিথ্যা অপপ্রচার নিজেদের ভেরিফাইড পেজ থেকে পুলিশ প্রশাসন কিভাবে দিতে পারে? আপনারা যেহেতু দিয়েই ফেলেছেন, আপনাদের পেশাদারিত্বের প্রতি আমি প্রশ্ন রাখতে চাই। যেখানে আপনাদের নিরপেক্ষ অবস্থান থাকার কথা ছিল, সেখানে আপনারা নিরপেক্ষ অবস্থান না করে, নিরপেক্ষ অবস্থান গ্রহণ না করে একজন ধর্ষিতা মেয়ের বিরুদ্ধে এসে কিভাবে বিবৃতি দিতে পারলেন? আপনারা ভুলে যায়েন না, আমাদের ট্যাক্সের টাকায় আপনাদেরকে আমরা পালি। সুতরাং আমাদের ট্যাক্সের টাকায় পালিত কুকুর যদি আমাদের বিরুদ্ধে অবস্থান নেয়, তাদের বিরুদ্ধে দাঁড়াতে আমরা বিন্দু পরিমাণও দ্বিধা করব না। দেশের আইন, আদালত এবং বিচার ব্যবস্থার প্রতি শ্রদ্ধা রেখে আমি আবারও বলছি, এদেশের আইন, আদালত এবং বিচার ব্যবস্থার প্রতি শতভাগ শ্রদ্ধা রেখে আমি আবারও বলছি, যদি এই 13 বছরের মেয়েকে ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে যে ইস্যুটা হয়েছে, যদি সেটার ইনসাফ তথা ন্যায় বিচার আমরা এই গাজীপুর জজ কোর্টে না পাই, তাহলে সেই ইস্যুকে আমরা বাংলাদেশ হাইকোর্ট পর্যন্ত নিয়ে যেতে বাধ্য হব। আমরা এই হিন্দু যে ধর্ষক জয়ের টিকটক আইডি এবং ফেসবুক অ্যাকাউন্ট পর্যন্ত আমরা পর্যবেক্ষণ করেছি, সেখানে স্পষ্টই দেখেছি এই জয় মুসলিম হিজাবি পুণ্যবতী রমণীদেরকে শুধুমাত্র রসমলাই মনে করে। একই সাথে আমরা আরো দেখেছি মুসলিম মেয়েদেরকে প্রেমের ফাঁদে ফেলে হিন্দুত্ববাদী যে চক্রান্ত ভারত থেকে উড়ে এসেছে, সেই ধারাবাহিকতার অংশ হিসেবে এই জয়ও কাজ করছে। একই সাথে তাকে আমরা স্বাধীন বাংলার সর্বপ্রথম স্বৈরশাসক বঙ্গবন্ধু আদর্শেও আদর্শিত হতে আমরা দেখেছি, জয় বাংলা স্লোগান দিতেও তাকে আমরা দেখেছি। সুতরাং এই স্পষ্ট ফ্যাসিবাদের দূষণকে যদি আইনের আওতায় এনে কঠিন শাস্তি তার নিশ্চিত করা না হয়, তাহলে বাংলাদেশ প্রশাসনকে বলতে চাই, বিচার ব্যবস্থাকে বলতে চাই, ইন্টারিমকেও জানিয়ে দিতে চাই, আগামীর বাংলাদেশে যে হট্টগোল এবং বিশৃঙ্খলা দেখা দিবে তার দায়ভার কেবলই আপনাদের নিতে হবে। আমি আমার কথা এখানেই শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রক্তে আগুন লেগেছে, এই বাংলায় হবে না, দাও পুড়িয়ে দাও, ডাইরেক্ট অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। রক্তে আগুন লেগেছে, মিশে যাবে অন্যায়, মিশে যাবে অন্যায়, ধর্ষকের ফাঁসি চাই, এই বাংলায় হবে না, এই বাংলায় হবে না, ধর্ষকের ঠিকানা, ভেঙে দাও, গুড়িয়ে দাও, ভেঙে দাও, গুড়িয়ে দাও, ধর্ষকের কালো হাত, ডাইরেক্ট অ্যাকশন। সংগ্রামী সাথী বন্ধুগণ, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন মুফতি আলী হায়দার গাজীপুরি, সভাপতি বাংলাদেশ জাতীয় ওয়াইজিন পরিষদ গাজীপুর। যিনি বক্তব্য দেবেন বক্তব্য যারা দিয়েছেন তারা একটু সমস্যা নেই। حامدا ومصليا ومسلما اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون। উপস্থিত আছেন তৌহিদি জনতা, আজকে এমন একটি বিষয় নিয়ে আমরা এই জায়গায় উপস্থিত হয়েছি বিচার চাওয়ার জন্য। এটা 24-এর আন্দোলনের পর এর চেয়ে কলঙ্ক অধ্যায় মনে হয় বাংলার জমিনে আর হতে পারে না। যদি 17 বছর জুলুম, অত্যাচার, ধর্ষণ, বেবিচার, মুক্তি পেয়েছে 2000 ছাত্র জীবনের বিনিময়। এদেশে এই পুলিশ প্রশাসন
সাধারণ জনগণ মানুষের উপর এরকম জুলুম অত্যাচার সরকারের পাচাটা গোলাম হয়ে কুকুর হয়ে যে জুলুম অত্যাচার করেছে 24-এর পরও কিন্তু সেই জুলুম থেকে তারা অতীত থেকে তারা শিক্ষা নিতে পারে নাই। যেরকম ঠিক কিনা বেছে সোজা আঙ্গুলে গিয়ে ওঠে না। এই জায়গায় যে নেতৃবৃন্দ এসেছেন, যেরকম আমি সাবেক গাজীপুর মহানগর ইমাম সমিতির সভাপতি, আমরা যদি ডাক দেই গাজীপুরের 3000 মসজিদের ইমাম মুসল্লিম জনতা নিয়ে আন্দোলন করব, এই ডিসি মহোদয়ের কার্যালয় ঘেরাও করব। যদি আগামী 24 ঘন্টার ভিতরে আমার বোনের দর্শককারীকে যদি গ্রেফতার না করা হয়, গ্রেফতার হয়েছে ফাঁসির কাছে যদি ঝুলানো না হয়, সারা বাংলাদেশে আন্দোলন করে তোলা হবে। যেরকম ঠিক কিনা? 24-এর গণহত্যার পর এই নতুন বাংলাদেশে কোন দর্শক জীবিত থাকবে, আদালতে তার ফাঁসির রায় হবে না, এরকম ডিসি গাজীপুরে আমরা চাই না। আমি ডিসি মহোদয়কে বলতে চাই, আজকে আমার বোন আশামণি দর্শন হয়েছে। যদি আপনার মেয়ে, আপনার বোন, আপনার পাশের লোক যদি দর্শন হতো, তাহলে পুলিশ প্রশাসন এই মিথ্যা তথ্য দিয়ে পা পেতে না। যেরকম ঠিক কিনা বেঠে? আমরা জীবন দিয়েছি, রক্ত দিয়েছি, সামনেও দিব। বৈষম্য দূর করব। যেই হত্যাকারী, যেই দর্শন হবে, সেই দর্শকের ফাঁসি বাংলার জমিনে হতেই হবে। এটা 18 কোটি মানুষের জনগণের দাবি। জোরে কোন ঠিক কিনা বেঠে? আজকে বলতে চাই, গাজীপুর ডিসি মহোদয়কে আমি উদারভাবে আহ্বান জানাবো। আমরা গাজীপুরে সকলেই আপনার পাশে আছি। 24 ঘন্টার ভিতরে আমরা জনগণ এই দর্শকের ফাঁসি দেখতে চাই। কে কে ফাঁসি দেখতে চায় একটু হাতটা তুলে দেখান। নারায়ে তাকবীর। ফাঁসি 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 চাই, ফাঁসি 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 চাই। ধন্যবাদ জানাই মুফতি আলী হায়দার সাহেবকে। এবার এ পর্যায়ে বক্তব্য রাখবেন আবু ইউসুফ খান। বক্তব্য দিচ্ছে আবার বলতেছে গ্রেপ্তার করতে হবে, মানে যারা জানে তাদেরকে দেবে, যারা জানে না তাদেরকে। এ পর্যায়ে বক্তব্য রাখবেন মুফতি আবু ইউসুফ খান, ওলামা পরিষদ মৌচাক ইউনিয়ন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত তৌহিদি জনতা, শরীরে রক্ত টকবক করতেছে। আমরা মৌচাকের সন্তান, আমরা মৌচাকে বসবাস করি। আর ওই মৌচাকের মধ্যে একজন উগ্র হিন্দুত্ববাদী জয় তারা আমার মুসলমান বোন মাদ্রাসার এক ছাত্রী আয়েশা মনিকে গণধর্ষণ করেছে। তার তীব্র প্রতিবাদ জানাই। তার সাথে সাথে 5 আগস্টের আগে আমাদের বাংলাদেশে হলুদ সাংবাদিক জন্ম নিয়েছিল। ওই হলুদ সাংবাদিক এখনো আছে, আয়েশা মনির দর্শনের দ্বারা প্রমাণিত হয়েছে। শুধু তাই নয়, আজকে যদি কোনো একটা হিন্দু মেয়ে দর্শন হতো, আজকে দেখা যেত জনকণ্ঠ পত্রিকা, মানব জমিন পত্রিকা এবং অনেক পত্রিকা, প্রথম আলো পত্রিকা, তারা ব্যারিস্টার পত্রিকা, তাদেরকে দেখা যাইত ওই হিন্দুর পক্ষ নিয়ে তারা পুরা বাংলাদেশ গরম করে ফেলত। আজকে দেখা যাচ্ছে ওই হলুদ মিডিয়া তারা এখনো কাপ্তি বেঁধে
মুসলমানদের বিরোধিতা করতেছে। গত শুক্রবারে মৌচাকে রক্ষা দে তৌহিদি জনতা নিয়ে আমরা আন্দোলন করেছি। ওই হলুদ মিডিয়ার তারা জনকণ্ঠ পত্রিকায় আসে নাই। ওই হিন্দুত্ববাদীদের পক্ষের কথা তারা জনকণ্ঠ পত্রিকায় আসে, প্রথম আলোতে আসে। সাবধান করে দিতে চাই, 5ই আগস্টের আগে যারা 24 তলায় বসে বসে নেতৃত্ব দিয়েছিল তারা কিন্তু ভারতে পালিয়ে গেছে। আপনারা যারা সাংবাদিক আছেন আপনারা পালানোর জায়গা পাবেন না, সত্তর হয়ে যান, পক্ষে কথা বলেন। আয়েশা মনি আপনার মেয়ে, আপনার সন্তান, পক্ষ নয় নিরপেক্ষ ভাবে আপনারা পত্রিকায় দিবেন। আমরা কালিয়াকৈর উপজেলা পুরা বাংলাদেশের তৌহিদি জনতার পক্ষ থেকে আপনাদেরকে দাবি জানাইতেছি। তার সাথে সাথে এই দর্শকদের আমরা ফাঁসি চাই, আর কোনো কিছু আমরা বুঝি না। এ পর্যায়ে আমরা জানি যে তরুণ নেতৃত্ব এবং যে ছাত্র সমাজের নেতৃত্বে গততে ফ্যাসিস্টকে বিদায় করা হয়েছে, ঠিক তেমন ছাত্র সেই সমস্ত ছাত্র ভাইদের মধ্য থেকে এ পর্যায়ে বক্তব্য রাখবেন মুবাশশির হোসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে অত্যন্ত স্পর্শকাতর একটা বিষয় নিয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি, যেটা আমরা এই দেশে কখনোই কামনা করি না। আমার কথা বলার শক্তি নাই, আমার ভিতরটা টকবক করতেছে, আমার রক্ত বের হয়ে আসতে চাইতেছে শরীর থেকে। এই দেশের আইনকে আমরা সম্মান করি, শ্রদ্ধা করি, বইলা ভাববেন না যে আমরা নিশ্চুপ হয়ে থাকবো, এটা কখনোই ভাববেন না। আপনারা যা শুরু করছেন এই জন্য আমরা এই দেশের রাজপথে রক্ত দেই নাই। আমি জুলাই আন্দোলন থেকে তৎপর ছিলাম, তার আগে আমার কোনো রাজনৈতিক পরিচয় ছিল না। আমি গুলিবিদ্ধ এই ডিসি অফিসের সামনে, আমি আমার এই হাতে গুলিবিদ্ধ হই। আমি সেই সন্তান, আমরা সেই ছেলে, এই দেশের কল্যাণে এখন পর্যন্ত নিবেদিত আছি। আমার কথা বলতে কষ্ট হচ্ছে, আমি স্বাভাবিকভাবে কথা বলতে পারতেছি না। আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই যে এই দেশের ইতিহাস আপনারা ভালোভাবে জানেন। এই দেশটা কেন ভাগ হয়েছে, হিন্দু মুসলিম বিভক্তি কেন হয়েছে? অবশ্যই তারা চেয়েছিল যে আমরা মুসলমানরা একটা ভূখণ্ড পাই এবং সুন্দরভাবে এখানে বাস করি। পরবর্তীতে হিন্দু এবং অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে তাদেরকে নিয়ে আমরা সুশৃঙ্খল ভাবে শান্তিপূর্ণ ভাবে এই দেশে বসবাস করে আসতেছি। কিন্তু দেখেন, আমরা যদি আজকে কোন মুসলিম ছেলে কোন হিন্দুর সাথে এই ধরনের ঘটনা ঘটাতো, তাহলে যারা নারীবাদী বলে নিজেদেরকে প্রমাণিত করতে চায়, নিজেদেরকে রাজপথে হাজির করতে চায়, তাদের নিতম্বে আগুন জ্বলে যেত। আজকে তারা কোথায় জানেন কি? আপনারা কোথায়? প্রত্যেকটা পতিতালয়ে গিয়ে দেখেন তারা এখন এনজয় করতেছে। চরম সত্য কথা এটা। আজকে যদি হিন্দুকেও এই ঘটনা না ঘটতো, এতদূর পর্যন্ত এই ঘটনা আসতোই না এই দেশে। আপনারা তৌহিদি জনতা জাগ্রত আছেন বলে, আমরা ছাত্র সমাজ জাগ্রত আছি বলে এই ঘটনা এতটুকু নাড়া দিতে পারছি। তাই আমি বলতে চাই, আপনারা হতাশ হবেন না। আমি একা লড়াই করতে চাই। আজকে যদি আপনারা কেউ না আসতেন, আমি একা দাঁড়াইতাম এই রাজপথে, আমি বিন্দু পরিমাণ আশাহত হইতাম না। আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আমাদের জাতিগত সমস্যা আছে। আপনারা বাঙালি জাতির পরিচয় পড়বেন, ইতিহাস পড়বেন। আমরা শঙ্কর জাতি, আমাদেরকে বলা হয় বীরের জাতি, কিন্তু আমি আমার এই বয়সে যতটুকু পড়াশোনা করেছি, আমরা একটা চোরের জাতি, বাটপারের জাতি, কুলাঙ্গারের জাতি। আমরা শুধু জাতিগতভাবে ইমানি তামান্না যাদের মধ্যে আছে তারা প্রকৃত বাঙালি জাতি, বাকি সবাই হচ্ছে কুলাঙ্গারের জাতি, কাপুরুষের জাতি। আমি আরেকটা কথা বলতে চাই আইজিপি মহোদয়ের উদ্দেশ্যে, আইজিপি মহোদয়কে উদ্দেশ্য করে বলতে চাই, আজকে আপনার মেয়ের সাথে এরকম ঘটনা ঘটলে আপনি এই বিবৃতি মেনে নিতেন? আপনারা বলেন মেনে নিত? আপনাদের সন্তানদের সাথে হলে আপনারা মেনে নিতেন? সুতরাং আইজিপি মহোদয়কে উদ্দেশ্য করে বলতে চাই, এসি রুমে পায়ের উপর পা তুলে বসে বসে সময় কাটাবেন না।
আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, আইন ভঙ্গ করার মতো অবস্থা তৈরি করবেন না। শেখ হাসিনা মনে করেছিল সে ফেরাউনের চেয়ে শক্তিশালী। আমি শেখ হাসিনা থাকা অবস্থায় আমাদের ছাত্র ভাইদের সাথে মাঝে মাঝে বসলে আলোচনায় বলতাম, এই পৃথিবীর বুকে ফেরাউন এসেছিল, কিন্তু ফেরাউনের তুলনায় হাসিনা কিচ্ছু না। আমি ওদেরকে বলছি, তোমরা জাস্ট রাজপথে থাকো, সত্যের পথে থাকো, ইমানি তামান্না নিয়ে, শাহাদাতের ইচ্ছা শক্তি নিয়ে তোমরা রাজপথে আসো। শেখ হাসিনা 1 মাসও টিকতে পারবে না, সর্বোচ্চ টিকতে পারছিল 36 দিন। সুতরাং আপনাদের বলতে চাই, আপনারা আশাহত হবেন না, আপনারা শহীদ তামান্না ধারণ করেন, লালন করেন। আমরা শহীদ হয়ে একসাথে জান্নাতে যাইতে চাই, আমরা নিশ্চয় হয়ে যাইতে চাই না। সুতরাং আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি শুধু এইটুকু বলতে চাই, এই কুলাঙ্গারের ফাঁসি চাই। তার জন্য যা যা করণীয় তা আমরা করে দেখাবো ইনশাআল্লাহ। আরেকটা কথা বলতে চাই, এখানে আরো বেশি সাংবাদিক আমি আশা করছিলাম। যে ঘটনাটা সারা বাংলাদেশে একটা জাগরণ তৈরি করছে, সেখানে আমি সাংবাদিকদের দেখতেই পাচ্ছি না। এই কুলাঙ্গারদেরকে বলতে চাই, আগে সাংবাদিকদের একটা সম্মান ছিল এই দেশে, আমরা হিস্ট্রি পড়ছি, কিন্তু এখন সাংবাদিকদের কেউ সহ্য করতে পারে না। কারণ কি? তাদের আচরণের কারণে। আপনারা সময় থাকতে সাবধান হন, জুলাই কিন্তু আমরা সাংবাদিকও পিটাইছি। আঙ্গুলে কি উঠবে না, সাংবাদিকদেরকেও কিন্তু আমরা যেভাবে দমন করা লাগছে করছি। সুতরাং এই ডিসি মহোদয় আর এসপি মহোদয় মনে করেন না আপনাদের কিছু করতে পারবো না। প্রয়োজনে আপনাদের শার্টের কলার ধরবো, প্রয়োজনে আপনাদের শার্টের কলার ধরে টেনে নিয়ে আসবো। সুতরাং আপনারা জাগ্রত থাকেন। আমি বারবার মরতে চাই, আমি বারবার শহীদ হতে চাই, তবু আমার জবান আমি বন্ধ করতে চাই না। আপনাদের কাছে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করে, আপনারা কষ্ট করে আসছেন, এর জন্য আমি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, এই দেশের কল্যাণে আপনারা সর্বদা নিবেদিত থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি বলার পরে সম্মানিত ভাইয়েরা, আমাদের অনেক বক্তারা আছেন, সবাই বলবেন ইনশাআল্লাহ, কিন্তু ঘটনাটা প্রকৃতপক্ষে সবাইকে জানা দরকার। গ্রেফতার হয়েছে, ধর্ষক গ্রেফতার হয়েছে, কিন্তু গ্রেফতার হওয়ার পরে তাকে সেফ জোনে রাখা হয়েছে। এই জন্য আমরা এবার আমাদের যে প্রধান অতিথি, যিনি যশোর থেকে আমাদের এখানে উপস্থিত হয়েছেন, আপনারা অনেকেই যার জন্য এখানে এসেছেন, সেই আমাদের কাঙ্ক্ষিত মেহমান, আমাদের প্রধান অতিথি এবার আপনাদের সামনে বক্তব্য রাখবেন। মাওলানা আতাউর রহমান বিক্রমপুরী সাহেব, মাওলানা আতাউর রহমান বিক্রমপুরী সাহেব হাফিজাহুল্লাহ। আমি ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ফাঁসি 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 চাই, ফাঁসি 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 চাই, এই বাংলায় জায়গা নাই, ফাঁসি 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 চাই, এক এক অ্যাকশন, তাওহীদি জনতার অ্যাকশন, উলামায়ে কেরামের অ্যাকশন, জুলাই যোদ্ধাদের অ্যাকশন, নারায়ে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী তাওহীদি জনতা ও প্রিয় দেশবাসী, আপনারা কি গতানুগতিক আন্দোলন করবেন, একটু গা ঝাড়া দিবেন, একটু নারায়ে তাকবীরের স্লোগান দিবেন, তারপরে বাড়িতে গিয়ে সামনে শীত আসতেছে কম্বল মুড়ি দিয়ে ঘুমাবেন? গতানুগতিক যে আন্দোলনগুলো হয়, এটাকেও কি সেরকম আন্দোলন মনে করেছেন? প্রথমে আমি বলতে চাই, যদি আমরা প্রমাণ করতে পারি যে আমরা সত্যের উপর আছি, আমাদের সাথে মৃত্যু পর্যন্ত থাকবেন, কে হাত তোলেন?
এই হাতগুলোকে একটু দেখাই দেন ইনশাআল্লাহ। ক্যামেরা দেখাই দেন, হাতগুলোকে দেখান। ফাঁসি 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 চাই, ফাঁসি 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 চাই, আমার বোন ধর্ষিতা কেন, প্রশাসন জব চাই। এই হাতগুলো দেখলাম এই জন্য যে উলুবনে মুক্তা ছড়াইয়া লাভ নাই। আমাদের তৌহিদি জনতার আবেগ অনেক বেশি, কিন্তু কোনো কিছু সৃজনশীল ভাবে কিভাবে আগাতে হয়, চেইন অফ কমান্ড কিভাবে মানতে হয়, এই ব্যাপারে ত্রুটি আছে। আল্লাহ তাআলা আমাদের এই ত্রুটিগুলো দূর করে দিন। আমিন। আমাদের ওলামাদের মধ্যে এবং দিনদার পাবলিক ফিগার জেনারেল ভাইদের মধ্যে নেতৃত্বের গুণাবলী দান করুন, এবং আমরা যারা সাধারণ তৌহিদি জনতা রয়েছি আমাদের মধ্যে আনুগত্যের যোগ্যতা আল্লাহ তাআলা দান করুন। গাড়ি যাচ্ছে, যতটুকু সম্ভব তাদের কম কষ্ট দেওয়া যায় একটু চেপে চেপে দাঁড়ান, একটু চেপে চেপে দাঁড়ান, এদিকে জায়গা আছে যেহেতু চেপে চেপে দাঁড়ান। সংগ্রামী তাওহীদি জনতা, আপনারা ঘটনা অনেকেই কিছু জানেন আর কিছু জানেন না। আমার কথা বলার কথা ছিল সবার শেষে, কিন্তু আমি এখানে দেখতেছি যে অনেক ভাই অনেক কথাই তাদের মুখে চলে আসতেছে, যেটা আমাদের জন্য হয়তো নেগেটিভ হবে। কারণ কি, আমাদের একটা ভুল কথা ওইটাকে মিডিয়া ফোকাস করবে। আমরা যদি 99টা সত্য বলি আর একটা যদি মিথ্যা ভুল ক্রমে বের হয়, না বোঝার কারণে বের হয়, যেমন এক ভাই বলে ফেলছে যে গ্রেফতার করতে হবে 24 ঘন্টার মধ্যে, অথচ আসামি তো গ্রেফতার হয়েছেই। মানে সবাই গ্রেফতার হয় নাই, কিছু আসামি, প্রধান আসামি এবং তার প্রধান সহযোগী গ্রেফতার হয়েছে, আরো আসামিরা বাকি আছে। তো এই জন্য আমি চিন্তা করলাম পুরো ঘটনাটা আমি বলি, আমি বলার পরে আপনারা শোনেন, এরপরে আপনাদের বিবেক যা বলে আপনারা তা বলেন। তো আমি এইখানে আরেকটা কথা কারেকশন করতে চাই। আমার কোনো ভাই এভাবে বলেছেন, রাষ্ট্রীয় আইনকে, রাষ্ট্রীয় আদালতকে আমরা শতভাগ শ্রদ্ধা করি, শতভাগ আস্থা রাখি। প্রথমে এই স্টেজে এরকম একটা কথা আমি আসলে শুনতে চাই না। এটা হলো আলেম ওলামাদের স্টেজ। বাংলাদেশের আইন কি শতভাগ কোরআন সুন্নাহর অনুকূলে? কিছু কোরআন হাদিস বিরোধী আইনও আছে, কিছু কোরআন হাদিস বিরোধী আইনও আছে। তাহলে আপনি শতভাগ আস্থা কিভাবে রাখেন? এরপরে যদি আপনি আদালতের প্রতি আস্থা শতভাগ রাখেন এটা বলেন, আমি মনে করি আপনি রাখেন না, ফর্মালিটি হিসেবে বলতেছেন। তার মানে এটা সেই গতানুগতিক হয়ে যাচ্ছে, কোনো ফর্মালিটি না। যেটা বাস্তব সেটা বলতে পারলে মাইক নেবেন, অবাস্তব কিছু বলবেন না। আপনি কিভাবে আস্থা রাখেন? প্রচলিত যেই আইন আছে এই আইনেও কি বৈষম্যপূর্ণ আইন নাকি বৈষম্যহীন আইন? বৈষম্যহীন আইনও বৈষম্যপূর্ণ। এরপরে বৈষম্যপূর্ণ যে আইন, আইনের প্রয়োগ, এই প্রয়োগও কি বৈষম্যহীন না বৈষম্যপূর্ণ? আপনি কিভাবে আস্থা রাখেন? এই জন্য প্রথমেই যারা কথা বলবেন, আমি বলেছিলাম যে এমন কিছু বলবেন না যাতে আমাদের লজ্জিত হইতে হয় আবেগের বসে। আমি 10টা যে মূলনীতি বলেছিলাম এটা বলেছিলাম। সামনে যে সকল বক্তারা কথা বলবেন ইনশাল্লাহ আমি আশা করি আপনারা এই বিষয়গুলোর প্রতি খেয়াল রাখবেন। যেটা আপনি বিশ্বাস করেন ওইটাই বলবেন। আগুন জ্বালানোর ক্ষমতা থাকলে আপনি বলবেন যে আগুন জ্বালাবো। আজকে আগুন জ্বালানোর কথা বলে কালকে আপনাকে যদি না পাওয়া যায় তাহলে কিন্তু চিহ্নিত করে রাখবো। এজন্য আপনার যেটুকু সামর্থ্য আছে আপনি সেটুকু বলেন, সামর্থ্যের বাইরে যে কথা আমরা আশা করি না। এরকম ওই হেফাজতের আন্দোলন থেকে সামর্থ্যের বাইরে বহু ডায়লগ আমরা শুনেছি, কাজের কাজ কিছুই না। এজন্য কথা সেটুকুই আমরা বলবো যেটুকু কাজ আমরা করতে পারবো। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন। এই আশামণি তারা তো এখানে আছে, আপনার নাম কি? মোহাম্মদ আমিনুল ইসলাম। ওনার বাড়ি কুড়িগ্রাম। উনি ভাড়া বাসায় থাকেন গাজীপুরের কালিয়াকৈরের মৌচাকে। ওনার বাসার পাশে লোকনাথ নামে এক হিন্দু ব্যক্তি ভাড়া থাকে, তার স্ত্রী সহ। বাচ্চা আছে না? লোকনাথের কোনো বাচ্চা নেই। লোকনাথ এবং তার স্ত্রী কি থাকে? ভাড়া থাকে। আচ্ছা, এরপরে এখানে আরো একজন আসামি আছে, সঞ্জিত, তাই তো? সঞ্জিতের শালাক আমার বাসায় ভাড়া নিয়ে এসেছে। হ্যাঁ, মানে সঞ্জিতই বাসাটা ভাড়া করে দেয়। জি, তাহলে এখানে লোকনাথকে পাইলাম আমরা, সঞ্জিতকে পাইলাম এবং লোকনাথের স্ত্রীকে পাইলাম, আর কাকে পাইলাম? যে ধর্ষণ করেছে। এই 4টা ক্যারেক্টার যদি আপনারা না বোঝেন তাহলে পুলিশ যে অপপ্রচার করেছে এবং সামনেও করবে এটা আপনারা ধরতে পারবেন না। আগে সাধারণ মানুষ আইন বহির্ভূত কাজ করত, পুলিশ আইনের শিক্ষা দিত।
দেখে বলতো এটা আইন বহির্ভূত, আর করো না, করলে কিন্তু ধরে নিয়ে যাবো। সাধারণ মানুষ বেআইনি কাজ করলে পুলিশ তাকে আইনটা জানাই দিত, শিখাই দিত। এখন পুলিশ বেআইনি কাজ করে, আমরা তাদেরকে আইন শিখাই। আগে নির্দিষ্ট কিছু মহল স্বার্থের কারণে গুজব ছড়াইতো, সাংবাদিকরা সঠিক তথ্যটা তুলে আনতো। এখন সাংবাদিক নামক সাংবাদিকরা গুজব ছড়ায় আর জনগণ সঠিক তথ্য তুলে আনে। এটা কিয়ামতের আলামত। এগুলো তো একটা দায়িত্ব, এগুলো তো আমানত ছিল। ইদা উসফিদাল আমরু ইলা গায়রি আহলি, যখন মানে আমানতটাকে, কোন দায়িত্বকে যার পাওয়ার দরকার সে না পেয়ে অন্য কেউ পায়, এটা কিয়ামতের কি আলামত। রাষ্ট্রযন্ত্রের টপ টু বটম, প্রশাসনের টপ টু বটম এটাই চলছে। তার মানে কিয়ামত নিকটে। আর কিয়ামত নিকটে মানেই কিয়ামতের আগে মুসলমানদের বিজয় হবে। আমাদের বিজয় নিকটে ইনশাআল্লাহ। যেহেতু আমাদের বিজয় নিকটে, হতাশার কোনো কারণ আছে? এর বিচার পাবো কি পাবো না আমি জানি না, আল্লাহ জানে। কিন্তু যদি এর সঠিক বিচার না করা হয়, জুলাই বিপ্লব তোমরা নাম দিয়েছো, আসলে ছিল মুহররম মাস, কিন্তু মুহররম মাসের প্রতি কৃতজ্ঞতা তোমরা আদায় করো নাই। অনেক ইসলামপন্থীরা পর্যন্ত যাইয়া, যেমন ফেরাউনের পতনের পর ওই বনি ইসরাইল মূর্তি পূজায় লিপ্ত হয়েছিল, আমরাও লেডি ফেরাউনের পতনের পরে যাই কি করছি? মূর্তি পূজায় লিপ্ত হয়েছি। মূর্তি পূজা রোজাকে একাকার করে দিয়েছি। এই সকল কারণে হিন্দুত্ববাদীরা সাহসটা বেশি পেয়েছে। এই লেডি ফেরাউনের পতন হয়েছিল মুহররম মাসে, আমরা মুহররমকে স্মরণ করিনি, আমরা জুলাইকে স্মরণ করি। ফেরাউনের পতন হয়েছিল মুহররম মাসে, লেডি ফেরাউনের হাসিনার পতন হয়েছিল কোন মাসে? মুহররম মাসে। কিন্তু ওইটাকে জুলাই নাম দিয়া তোমরা আল্লাহর কৃতজ্ঞতা থেকে সরে গেছো, তৌহিদি জনতা থেকে হাত গুটিয়ে নিয়েছো। এখন তোমাদের পিছনে জনগণ নাই, তোমাদের সেফ এক্সিটের জন্য এর ধর্ণা ধরা লাগে, কালকে ওর ধর্ণা ধরা লাগে। তৌহিদি জনতার কোন সেফ এক্সিটের প্রয়োজন নাই। তৌহিদি জনতার সেফ এক্সিট জান্নাত। ইনশাআল্লাহ আমাদের সেফ এক্সিট কোথায়? জান্নাত। এইবার আসি আসল কথায়। ধর্ষক জয়ের মামা হলো লোকনাথ, যে গাজীপুরের মৌচাকে ঘর ভাড়া নিয়ে থাকতো। ওইখানে এনার বাড়ির পাশে, আপনি তো আগে আছিলেন ওখানে। আমি 1 বছর 2 মাস হয়। উনি 1 বছর 2 মাস। আর লোকনাথ আসছে কবে? 2 থেকে 3 মাস হবে। 2 থেকে 3 মাস আগে। খেয়াল করে বুঝলেন, 2 থেকে 3 মাস আগে আসছে। এগুলো আপনাদের বুঝতে হবে, জনগণের কাছে ছড়াইতে হবে। সাংবাদিকরা তো ছড়াচ্ছে না, এগুলো ফেসবুকে লিখতে হবে, পয়েন্টগুলো বের করতে হবে। তো ওনারা থাকতেছে কতদিন? 1 বছর 2 মাস। আর লোকমান ভাড়া নিছে 2-3 মাস ওখানে ভাড়া নিছে। এই লোকনাথকে ঘর ভাড়া নিয়ে দিছে সঞ্জিত। লোকনাথ তার স্ত্রীকে নিয়ে ভাড়া থাকে। লোকনাথের ভাগিনা, তার নাম হলো জয় কুমার দাস। তার আপনার টিকটক আইডি আছে জয় কুমার রায়, joy.kumar.রায়, এমন কিছু সংখ্যা আছে সাথে, যেখানে জয় বাংলার লোক সে প্রতিনিয়ত নিজেকে পরিচয় দিচ্ছে, সে যে ফ্যাসিবাদের লোক, আওয়ামী লীগের লোক। তো সঞ্জিত কুমার রায় তার অনলাইন পরিচয়, আর পুলিশের যে মামলার এজাহার আমি দেখলাম সেখানে লেখা কি জয় কুমার দাস, তাই তো নাকি? ঠিক আছে, আমি এজাহার দেখে বলতেছি। এগুলো মানে ওরা মনে করছে যে এই বিভ্রান্তিগুলো কি ইচ্ছা করেই তৈরি করা হয়েছে কিনা আমি জানি না, তাকে আইনের ফাঁক করে বাঁচাই দেওয়ার জন্য কিনা তাও আমি জানি না, তার আইডি কার্ডের আসল নাম কি তাও আমি জানি না, কিন্তু এখন এগুলো জানার প্রয়োজন হয়ে যাচ্ছে। আমি আপনার দেখে বলতেছি প্রত্যেকটা পয়েন্ট। হ্যাঁ ভিডিও পরে। আচ্ছা, এখানে জয় কুমার দাস লেখা আছে, এজাহারে কি লেখা আছে? জয় কুমার দাস। পুলিশের এজাহারে জয় কুমার দাস লেখা আছে। আর তার টিকটক আইডিতে কি আছে? জয় কুমার রায়। জয় কুমার রায়। আসলে কোনটা সঠিক এটা আমাদের জানা নাই, যেহেতু পুলিশ অফিসিয়ালি এজাহার দিয়েছে এটাকে আমরা সঠিক ধরে নিলাম। কিন্তু ওইখানে যে ভিডিওগুলো দেওয়া আছে জয় কুমারের, সেই ভিডিওগুলোতে কিন্তু তার ছবি, তার বিভিন্ন ভিডিও, তার বিভিন্ন বক্তব্য সবকিছু ওখানে কি আছে, তার কোন আদর্শ সে লালন করে সবকিছু আছে। এখনো টিকটক আইডিটা কি হয় নাই, ডিসেবল হয় নাই। মোবাইলটা যেহেতু পুলিশের কাছে আছে, পুলিশের প্রতি বিশ্বাস নাই, যে কিছু সময় করে ফেলতে পারে। আপনারা স্ক্রিন রেকর্ড দিয়ে রাখেন। স্ক্রিন রেকর্ড আছে। আরো যারা জনগণ আছেন আপনারা দিয়ে রাখেন, যাতে পুলিশ এটাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে না পারে। এই জয় কুমার দাস চাকরির সুবাদে তার মামার বাড়িতে আসে। ওইখানে 13 বছরের মেয়ে
আপনার আশামণির সাথে, মানে যেহেতু পাশাপাশি ঘর, আশামণি তার চোখে পড়ে, সে আশামণিকে টার্গেট করে। কেন টার্গেট করে? তার টিকটক আইডিতে আপনি গেলে দেখবেন সে তার আইডিতে একটা ভিডিও পোস্ট করছে, ওইখানে লেখা আছে, ভিডিওতে স্পষ্টভাবে লেখা আছে, মানে আপনার বলা আছে, এবং ওই ভিডিওটার মধ্যে এটা যে জয় কুমারের ভিডিও, এটাও কি ওই যে আপনার টিকটকের যে আইডির যে মেনশন করে দেয় ওটাও দেওয়া আছে, এবং তার নিজের আইডিতে আছে, ভিডিওর স্ক্রিনেও আছে যে ওটা জয় কুমারের ভিডিও, যাতে সে এইগুলো ওপেনলি করতেছে, অন্য যুবকদেরও কি, অন্য হিন্দু যুবকদের উৎসাহ করতেছে। হিজাবি একটা মেয়ে, সে হয়তো দাঁড়িয়ে আছে কোনো স্কুলের বা কোনো মাদ্রাসার একটা মেয়ে হইতে পারে, এটা আমি নিশ্চিত না। হিজাবি একটা মেয়ে, সে হয়তো হাতে প্রবেশপত্র বা পরীক্ষার কোনো ফর্ম টর্ম হবে, দাঁড়িয়ে আছে, ফাইল নিয়ে দাঁড়িয়ে আছে। তো ওই ভিডিওটা ছোট্ট করে ফেসবুকে ছেড়ে দিয়েছে রসমালাই, মধু রসমালাই। তার মানে এই জয় কুমার মুসলিম মেয়েদেরকে কি মনে করে? রসমালাই মনে করে। এবং বোরকা পরা, হিজাব করা, চেহারাটা হচ্ছে হিজাব করা, হিজাবি মেয়েদেরকে সে কি মনে করে? রসমালাই মনে করে। পয়েন্ট 1 মধু মনে করে। পয়েন্ট 2, সে আরেকটা ভিডিও দিয়েছে, সে কিভাবে মুসলিম মেয়েদের ধর্ষণ করতে চায়, এর একটা ভিডিও দিয়েছে। মানে সে ধর্ষণ করতে কত উদ্গ্রীব, কত অ্যাগ্রেসিভ, এটা সে বুঝাইছে। সে তার কাপড় চোপড় খুলতেছে, তার সামনে একটা মেয়ে আছে, হ্যাঁ, হাত বাঁধা অবস্থা একটা কি আছে, হাত বাঁধা একটা মেয়ে আছে, এবং তার মুখটাও এরকম বাঁধা আছে। তো সে তাকে ধর্ষণ করার জন্য তার কাপড় চোপড় খুলতেছে এবং খুব অ্যাগ্রেসিভ ভাবে, এইটা দেওয়া আছে। এটা হলো দ্বিতীয় পয়েন্ট। তাহলে সে মুসলিম মেয়েদের কি মনে করে? রসমালাই মনে করে। দ্বিতীয় ভিডিওতে কি পাওয়া গেল? সে মুসলিম মেয়েদেরকে খুব অ্যাগ্রেসিভ ভাবে নিচে দর্শন করতে চায় এবং অন্যদেরকেও কি করে? উৎসাহিত করে। অন্যদেরকেও দর্শনে উৎসাহিত করে, অন্যদেরকেও কি করে? দর্শনে উৎসাহিত করে। পয়েন্ট নাম্বার 3, আমরা দেখি যে ইন্ডিয়ায় হিন্দুত্ববাদীরা বিভিন্ন ভাবে মুসলিম মেয়েদের ধর্ষণের উস্কানি দেয়। তাদের পুরোহিতদের, এবং যারা বিজেপির হিন্দুত্ববাদী রাজনীতি করে, যারা আগে মন্দিরের পুরোহিত ছিল, পুরোহিতের ভক্ত ছিল, এখন রাজনীতিতে ঢুকছে, আরএসএস এর লোক, এরপর বজরঙ্গের লোক, এবং এক কথায় এদের মাদার সংগঠন হলো বিজেপি। মাদার সংগঠন কি? বিজেপি। যেমন আমাদের মাদার সংগঠন হেফাজত ইসলাম, আমরা বৈষম্যহীন কারামুক্তি আন্দোলন, আজাদী দল বাংলাদেশ, এগুলো হলো শাখা, হেফাজতেরই কি শাখা প্রশাখা। তো ওদের মাদার সংগঠন কি? বিজেপি। এই বিজেপি এবং বিজেপির বিভিন্ন অঙ্গ সংগঠন যেগুলো আছে, এই অঙ্গ সংগঠনগুলো এবং বিজেপির কেন্দ্রীয় নেতারা পর্যন্ত মুসলিম মেয়েদেরকে কবর থেকে তুলে পর্যন্ত দর্শন করতে বলে। আসলে কবর থেকে তুলে তো দর্শন করা সম্ভব না, মানে তারা বুঝাইতে চায় গুঁড়ো থেকে নিয়ে গুঁড়ো পর্যন্ত সবাইকে করতে হবে। মানে কবর থেকে তুলে দর্শন করার যে হুমকি উস্কানি দিচ্ছে, এটা তার উদ্দেশ্য কি? মানে A to Z কাউকে বাদ রাখা যাবে না। যে মানুষ হয়ে কবরে চলে যায় তাকে দর্শন করতে চায় না, নাউজুবিল্লাহ। এরপরে তারা পুরস্কার ঘোষণা করে। বাংলাদেশে যারা এই কাজগুলো করবে তাদেরকে ইন্ডিয়াতে সেভ এক্সিট দেয়। আমাদের কাছে ডাটা আছে, অসংখ্য বোনকে ইন্ডিয়া পাচার করা হয়েছে। আলহামদুলিল্লাহ, আমাদের সেভ আওয়ার সিস্টার্স, প্রটেক্ট আওয়ার সিস্টার্স, কিছু অপরিচিত ভাইয়েরা তারা তাদেরকে মুক্ত করে ওখান থেকে আনতেছেন, এবং তারা এখনো তাদের মুক্তির জন্য কাজ করে যাচ্ছেন। যাদের কোনো ক্রেডিট নাই, যাদের কেউ হাদিয়া তোহফা দেয় না, যারা এরকম স্টেজে বক্তব্য দেওয়ার সুযোগও হয় না, জেল জুলুম খাট লাগে তারাই খাটে। আল্লাহ তাআলা ওই সকল ভাইদের সামর্থ্য বাড়ায় দেন। আমাদের সকলের পক্ষ থেকে আমরা কোনো প্রতিদান তাদের দিতে পারছি না। সেভ আওয়ার সিস্টার্স এবং প্রটেক্ট আওয়ার সিস্টার্স সকল ভাইদেরকে আল্লাহ তাআলা আল্লাহর গায়েবী নুসরত দান করেন। আল্লাহ তাআলা তাদেরকে উত্তম বিনিময় দান করেন। তাদের নিরাপত্তার জন্য কেউ না থাকলে ইনশাআল্লাহ আমি আছি। ইনশাআল্লাহ কাজ করে যান, আপনারা কাজ করে যান সঠিক পন্থায়, কারো উস্কানিতে পা দেবেন না, সঠিক পন্থায় কাজ করে যান। বিপদে পড়লে আমাদেরকে জানাবেন, আমরা পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ। আপনারা থাকবেন তো তাদের পাশে ইনশাআল্লাহ। কাজ করতে পারছি না, যে মুজাহিদ ভাইরা কাজ করতেছে তাদের পাশেও দাঁড়াতে পারবো ইনশাআল্লাহ। এজন্য হাসিনারা বলেও আপনারা কাজ করেছেন, আমি জানতাম। এখন আর আপনার ভয়ে কাজ করবেন না, এখন আপনাদের কোনো ভয় নাই ইনশাআল্লাহ, আমরা আছি ইনশাআল্লাহ। তো 3 নম্বর পয়েন্ট বলছিলাম যে ভারতের হিন্দুত্ববাদী নেতারা মুসলিম মেয়েদেরকে ধর্ষণ কি দেয়, উস্কানি দেয়, এবং বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট যে বাংলাদেশের হিন্দুদেরকেও তারা বলে তোমাদের ওখানে মূল্য পাওয়া সহজ,
নাউজুবিল্লাহ। তোমাদের ওখানে কি পাওয়া সহজ? কারণ ইন্ডিয়ায় তো এই যে ভাগোয়া লাভ ট্র্যাপ ওপেন সিক্রেট হয়ে গেছে, কিন্তু বাংলাদেশে ওইভাবে ওপেন না, এজন্য এখানে সহজ। তো তোমরা মুরলি খাও নাউজুবিল্লাহ, এবং মুরলি আমাদের এখানে পাঠিয়ে দাও। বিভিন্ন গ্রুপে তারা এগুলো করে। এটা কেন বলছি, এই জয় কুমার দাস ভারতে যাতায়াত করে এবং এই ভিডিওগুলো নিয়মিত সে ফেসবুকে পোস্ট করে। সে জয় শ্রীরামের স্লোগান দেয়, সে এক জয় বাংলা এবং জয় শ্রীরাম দুইটা স্লোগান দেয়। জয় বাংলা স্লোগান দিয়ে সে নিজেকে আওয়ামী লীগ প্রমাণ করেছে, এবং জয় শ্রীরাম স্লোগান দিয়ে সে নিজেকে হিন্দুত্ববাদী, উগ্র হিন্দুত্ববাদী ইসকনের সদস্য প্রমাণ করেছে। এবং বিভিন্ন মদের বোতল মদ পান করতেছে, মদ পান করা অবস্থায় সে ফেসবুকে ভিডিও দিতেছে, এবং বিভিন্ন ইসলাম বিদ্বেষী ভিডিও তার ফেসবুকে আছে, এবং হিন্দু ধর্মের প্রতি সে খুব কট্টর, মন্দিরে নিয়মিত পূজাও চালিয়ে যাচ্ছে। যেহেতু ইন্ডিয়ার পুরোহিতরা মুসলিম মেয়ে ধর্ষণ করাকে পুণ্যের কাজ ঘোষণা করেছে, এই জন্য এই ধর্ষণটাকে তারা পুণ্যের কাজ বলে। নাউজুবিল্লাহ। এই জন্য দেখবেন এক বুড়ো বেটা ধর্ষণ করতেছে এক ছোট্ট বাচ্চাকে, তার বৌমারা জানে, তার বাড়ির লোক জানে, তাকে বাধা দেয় না। এই যে জয় কুমার দাস বা জয় কুমার রায়, তার আপন মামা মামি তাকে এখানে শেল্টার দিয়েছে ধর্ষণ। তারা ইনার বাড়ির পাশে 2.5 থেকে 3 মাস আগে আসছিল, যখন ওই মেয়েটাকে জয় কিছুটা কনভিন্স করেছে, তার সাথে তাকে ঘরে নিয়ে ডেকে নিয়ে যেত, তাকে চকলেট খাওয়াইতো, তাকে আরো বিভিন্ন মিষ্টান্ন দ্রব্য খাওয়াইতো। আর আপনারা আলেম ওলামা যারা আছেন, কালো জাদু সম্পর্কে আপনাদের জানা আছে, ইন্ডিয়ায় প্রচুর কালো জাদু প্র্যাকটিস হয়, কোরআনেও এই কালো জাদুর কথা বলা আছে। প্রশাসন বিশ্বাস করলো কি করলো না আমাদের দেখার বিষয়। আজকেও আমি মেয়েটার সাথে কথা বলেছি, সে বলতেছে ওইসব আমাকে বলছে, আমার কাছে মোবাইলে রেকর্ড আছে, যে ওইসব যখন আমি খাইতাম তখন আমি অনেক সময় কিছুই বুঝতে পারতাম না। মানে তার মাও বলেছে মাঝে মাঝে এমন হয়তো সে আমাকে চিনতেছে না, ওর বাবাকে চিনতেছে না। এই যে একটা মানে ওষুধের মাধ্যমেও তারা কি করে, ব্ল্যাকমেল করে, যেমন মলম পার্টি আছে না, এইভাবে করে। তো যাই হোক, এই জয় কুমার দাসের মামা লোকনাথ, এই মেয়েটা যেই দিন কিডন্যাপ হওয়ার কয়েকদিন আগে বাসা ছেড়ে দিছে। এই বাসা ছেড়ে যাওয়াটা ছিল ষড়যন্ত্রমূলক, কারণ ওই বাসার ভিতরে রেখে তো দর্শন করা যাবে না, দর্শন করা যাবে না। এই জন্য বাসা ছেড়ে দিয়ে চলে গেছে কোথায়, আরেক জায়গায় যে বাসা নিছে। ওইখানে বাসা নিয়েও এই লোকনাথের বউ ভিডিও কলে ওনার মেয়ের সাথে কথা বলতো। ওনারা মনে করছে যে প্রতিবেশী ছিল, আন্তরিকতা ছিল, ভিডিও কলে কথা বলতেছে। তো ভিডিও কলে কথা বলে তাকে আবার নতুন করে কি করছে, কনভিন্স করছে। এক পর্যায়ে মেয়েটাকে মেলায় নিয়ে যাওয়ার কথা বলেছে, যেহেতু মেয়ের মা বাপ দুজনে গার্মেন্টসের চাকরি করে, তার বাড়িতে ছিল না, তার ভাইও নুরানি মাদ্রাসায় পড়ে। মেয়েকে মেলায় নিয়ে যাওয়ার কথা বলে তাকে নিয়ে গেছে কোথায়, ওই লোকনাথের যে নতুন ভাড়া বাসা, ওই নতুন ভাড়া বাসায় নিয়ে গেছে। নতুন ভাড়া বাসায় নিয়ে যাওয়ার পর ওইখানে 3 দিন তাকে রেখে ধর্ষণ করছে। মেয়েটার সাথে আজকে আমি জিজ্ঞেস করেছি, মা আমি তোমার বাবার মতো, তোমার মতো আজকে হাসপাতাল, আমি কিন্তু এখন হাসপাতাল থেকে আসলাম, আমি তোমার বাবার মতো নির্ভয়ে আমার সাথে কথা বলবো, তুমি যদি আমাকে না বলো তাহলে তো আমি বুঝতে পারবো না। তো সে যে ও তো ধর্ষণ শব্দটাও বুঝে কিনা জানি না, ও যে তোমার কাপড় চোপড় করে তোমার জুলুম করছে, এটা মোট কতবার করছে বলছে, আমি সজ্ঞানে 2 বার টের পাইছি, এরপরে আমার কতবার করছে আমার সেন্স ছিল না, আমি বলতে পারবো না। তবে ও টের পাইছে কয়বার, 2 বার, এবং এই 2 বারই জয় করছে। কিন্তু এরপরে লাগাতার 3 দিন জয় একাই করছে, নাকি লোকনাথের সাথে ছিল, নাকি সঞ্জিতের সাথে ছিল, এর কোনো প্রমাণ নাই। মেয়ে বলতেছে এরপরে ওই 2 বারের পরে আমি পুরো সেন্সলেস ছিলাম। এখানে আরেকটা বিষয় বলি, যেই দিন মেয়ে গুম হয় ওই দিনই মেয়ের বাবা থানায় জিডি করে। কোন থানায় করছেন? কালিয়ে করছে না, যেই দিন গুম হয়েছে ওই দিনই তো করছেন। ওই দিন 10টা 11টা বাজে করছি। যেই দিন গুম হয়েছে ওই দুপুরের দিকে গুম হয়েছে, ওই দিন রাত 11টার দিকে মেয়ের বাবা যায় থানায় জিডি করছে। 3 দিন পরে মেয়েকে ফেরত পায়। কিভাবে পায়? বাজারের প্রত্যক্ষদর্শীরা বলছে মেয়েটা গাড়ি থেকে নেমে একটা দোকানে পানি চাইছে, পানি পান করতে গিয়ে মেয়েটা মাথা ঘুরে পড়ে গেছে, অজ্ঞান হয়ে যাওয়ার পর এক মহিলা যে তাকে দেখে চিনতে পারছে এলাকার মৌচাকে, সে পরিচয় দিয়েছিল অমুকের মেয়ে, আমি নিয়ে যাই। তখন উনি ধরাধরি করে মেয়েটাকে পানি টানি ছিটায় এই করে ওকে বাসায় নিয়ে গেছে। বাসায় নিয়ে যাওয়ার পর ওনার স্ত্রীও আমাকে বলেছে, উনিও বলেছে, কলগুলো রেকর্ড আছে আমার কাছে, ওনারা বলতে মেয়ে প্রথম আমাদের চিনতেই পারতেছিল না,
মানে আমি যে ওর বাবা, আমি যে ওর মা, ওনাদেরকে কি করতে পারেনি? মেয়ে প্রথমে চিনতে পারেনি, মানে ঘটনার বর্ণনা দেবে তো দূরের কথা, চিনতে পারতো না। এবং মেয়েরা 9টা 10টা পর্যন্ত চিৎকার চেঁচামেচি করতো। তো এই সময় বাড়িওয়ালাও দেখতেছে যে মেয়েটা কয়েকদিন ছিল না, চিৎকার চেঁচামেচি করতেছে। তো এই সময় আপনার বাড়িওয়ালাও ওনাদেরকে বাড়ি ছেড়ে দিতে বলে, তাই তো? আমার করে নাই, আমার মহিলা বলছিল এদেরকে কোন বাসা থেকে চলে যেতে। একটা মাদ্রাসার মেয়ে গুম হয়েছে, 3 দিন পরে সে ফিরে আইছে, কান্নাকাটি করতেছে, মেয়েটা অসুস্থ। তো বাড়িওয়ালাও হয়তো বাড়িওয়ালাকেও হুমকি ধমকি দেওয়া থাকতে পারে কেউ, যার কারণে বাড়িওয়ালা বলেছে যে বাসা ছেড়ে দিয়ে চলে যান। তখন ওনারা বাসা ছেড়ে দিয়ে বাড়ি চলে যায়। আচ্ছা, এর মধ্যে ফোনেও ওনাদের কথাগুলো রেকর্ড আছে, ফোনেও ওনাদেরকে বিভিন্ন ধরনের হুমকি ধমকি দেওয়া হয়েছে যেন ওনারা এটা নিয়ে না পারে, যে তোর মেয়ের সাথে যা করেছে তোদেরও এই ব্যবস্থা করা হবে। যদি মাকে বলে যে তোর মেয়ের যা করেছে তোদের সাথে এই ধরনের করা হবে, বাবাকে যা যদি এই ধরনের কথা বলে, ওনারা তো গরিব মানুষ, আইন কানুন ওইভাবে বোঝে না, গুছায় কথাও বলতে পারে না। আপনারা দেখেছেন যে ফেসদাপি বলে একজন কথা বলতে চাচ্ছিল, সত্য কথা বলতেছে কিন্তু গুছাইয়া কি গুছায় বলতে পারতেছে না, মানে ওইভাবে শিক্ষিত না। তো যার কারণে আবার মেয়ে মানুষ মানিজ্য তোর বিষয় আছে, এই মেয়েকে বিয়ে দিতে হবে। তো বিভিন্ন দিক চিন্তা, অনেক কিছুই মাথায় এসেছে, মানুষ আমাদের বুঝাইছে মেয়ে বিয়ে দিতে হবে, বাড়ি নিয়ে যাও। এই এলাকায় ঘটনা ঘটেছে, তোমাদের বাড়ি এলাকায় তো কেউ জানে না, বিভিন্ন ভাবে বিভিন্ন রকম বুঝে ওনার বাড়ি চলে যায়। 2 মাস পরে ওনারা আবার রিটার্ন করে, মেয়ে কিছুটা সুস্থ হইলে, তাও পরিপূর্ণ সুস্থ হয় না। বাড়িওয়ালা এটা বলছিল চিকিৎসা করে এবার মেয়ে কোনো কান্নাকাটি করবে না, কারণ মেয়ে চিল্লাচিল্লি করলে আরো ঝগড়াঝাটি হবে, কান্নাকাটি হবে। মেয়ে কোনো কান্নাকাটি করবে না, এরকম যদি হয় তাহলে তোমরা আবার আসবে, তাই তো? হ্যাঁ, তো মেয়ে মোটামুটি যখন কান্নাকাটি বন্ধ করছে তখন ওনারা মেয়েকে নিয়ে আসছে। যেই দিন আসছে সেই দিন বা তার পরের দিন জয়কুমার দাসের সাথে দেখা হয়েছে। কোন দিন? আমি আমার বউ ফোন করে গেছে, লোকনাথ দোকান আসি কাজ করতেছে। তো আমার বউ ওখানে বলে তুমি এখানে যে আমার মেয়ের ক্ষতি করে এখানে কাজ করতেছো, তোমার আমি তোমার ধর্ম। তখন আমার বউ লোকনাথ আর সঞ্জিত আমার বউ ধাক্কা দেখে ওল্লা খাই নিয়েছে, ডাংমার করছে। তখন আমার ফোন করছে তুমি মেয়েকে, তখন আমার ওই জায়গায় আলে বড় আমার অন্যরকম অনেক মানুষ জড়ো হয়েছে, পালা হয়েছে। তো ওনারা বলছে আপনি মসজিদে বিচার দেন। আমার বউ মসজিদে বিচার দিয়েছে। তখন আলেম ওলামা আমাকে বলছে আপনার মেয়েকে নিয়ে এসে আমরা সুস্থ বিচার করবো। তখন আমরা আমার মেয়েকে নিয়ে আসছি। জি, মাওলানা আনিসুর রহমান সাহেব আপনাকে জি। এরপরে যখন মেয়ের মা এইভাবে দেখলো, আসামিদেরকে পাইলো এবং কথা বললো। আচ্ছা, ওখানে আপনি আর কি বলছিলেন? আপনার স্ত্রীকে মারধর করতেছিল? সঞ্জিত আর লোকনাথ। আপনার স্ত্রীকে হাত তুলছে? হ্যাঁ, মোবাইলে ভিডিও আছে। আচ্ছা, সঞ্জিত এবং লোকনাথ ওনার স্ত্রীর উপরে হাতও তুলছে, যে 2 মাস আগের ঘটনা আবার নতুন করে তোমরা নিয়ে আসতে সামনে। এটার জন্য ওনার স্ত্রী গায়ে, একজন মহিলার গায়ে সঞ্জিত এবং লোকনাথ কি হয়েছে? হাত তুলছে। অনেকে আমাকে কমেন্ট করতেছে হুজুর সঞ্জিতকে ছাড় দিয়ে দেন, সঞ্জিত কিছু জানতো না। অথচ সঞ্জিত কেন তাহলে এই মহিলার উপর হাত তুললো? এবং আজকে মেয়ের কাছে জিজ্ঞেস করছি আমি হাসপাতালে যে সঞ্জিত কি সংশ্লিষ্ট কিনা। বলছে যে আমাকে যখন ওই ঘরে নিয়ে যায়, নিয়ে যাওয়ার পরে জয়ের সাথে সঞ্জিতের মোবাইলে কথা হয়েছে, আমি দেখছি। সঞ্জিতকে মেয়ে চিনে, জয়ের সাথে সঞ্জিতের কি হয়েছে, যে নিয়ে চলে আইসি ওরে, এটা করেছে। আচ্ছা, এর পরবর্তী কথা আপনারা অনেকেই জানেন। এরপরে আমি সংক্ষেপে চলে যাবো, যে কোনো একভাবে দাঁড়ান। তো এরপরে কথা হইল, যখন এই জিনিসটা আলেমুলামা আমাদের জানাজানি হইলো, এই স্থানীয় আলেমুলামা আমাকে জানিয়েছে যে হুজুর এই ঘটেছে, আপনার সহযোগিতা কাম্য। আমি একটা প্রোগ্রামে ছিলাম আপনার কুড়িগ্রামে সরি কিশোরগঞ্জ, জসিমুদ্দিন রহমান সাহেবের সাথে প্রোগ্রাম ছিল। ওইখান থেকে আবার আমার আরেকটা প্রোগ্রাম ছিল ময়মনসিংহ। তো ময়মনসিংহে আমি চলে গেছি, কিন্তু প্রোগ্রাম ক্যান্সেল করে দিয়ে আমি এদিকে ব্যাক করছি। আমি আর যশোরও যাইনি, প্রোগ্রাম করিনি। এখানে আসার পরে আমি থানায় গেলাম, আমার অনেক জ্যামে পড়ে গেছি। আমি বলতেছিলাম বারবার যে পুলিশ কিন্তু এজাহার লিখতে গিয়ে কারচুপি করবে, ঘটনাকে ভিন্ন খাতে প্রভাবিত করবে, যেহেতু ওনারা পড়াশোনা জানে না। মাওলানা আনিসুর রহমানকে বারবার বলছিলাম আপনি ওখান থেকে সরেন না, কিন্তু আমি দূর থেকে আসতেছি কষ্ট করিয়া। উনি একটু আমার প্রতি ভালোবাসা বা আবেগে আমাকে রিসিভ করতে গেছে। যেই রিসিভ করতে গেছে, পুলিশ তড়িঘড়ি করে একটা এজাহার লিখে কি করছে, ওকে চালান করে দিছে। সেখানে এই যে কালপিট লোকনাথের বউ, তার বিষয়টা কি আনে নাই সামনে। এবং মেয়ের মাও বলছে যে ওকে দেন। তো বলছে একটা মহিলা মানুষ, আপনি বলেন পুরুষ অপরাধ করলে এটা অপরাধ, মহিলা অপরাধ করলে কি অপরাধ না? অবশ্যই অপরাধ। এই যে পুলিশ লোকনাথের বউকে এখান থেকে বাদ দিয়ে দিল, তাও পুলিশের অপরাধ কিনা? অবশ্যই। তখন
বললো এটা আমাদের মিস্টেক হয়েছে, দেখেন ভাই আমরা তো আন্তরিকতার সাথে আসামিটা ধরছি, মিস্টেক হয়েছে এটা একটু কি করেন, মানে বুঝাতে চাচ্ছে ক্ষমা সুন্দর দৃষ্টি থেকে সামনে তারা তদন্তের মধ্যে কি করে দেবে, যুক্ত করে দেবে। আমি বললাম আচ্ছা ওকে। এরপর মেয়ের সাথে যে আপনার মেয়ের সাথে কিছু ছিল, মোবাইল ছিল, গলার একটা চেন ছিল, মোবাইল আইসে বলতে চেন আসে নাই। আর আমার মেয়ের বোরকা ওরা রাস্তার মধ্যে ফেলাইছে। আমার মেয়ে বলছে তুমি বোরকা ফলো দেয়, তখন বলছে আমার মেয়েকে বলছে বলে আমাদের এখানে আসলে এই বোরকা থাকবে না, তখন বোরকা ভুলে রাস্তায় ফেলে দিতে। তাহলে দেখেন যেহেতু হিন্দু বাড়ি, বরকা সহজে ঢোকে, আশেপাশে মানুষ কি করতে পারে, সন্দেহ করতে পারে, কি রে হিন্দুর ঘরে বরকা পরা মেয়ে যায় কেন, এই সন্দেহ যেন না করে সম্ভবত এ কারণেই ওই বরকাটা কি করছে, রাস্তায় তাকে জোর করে কি খুলে ফেলেছে। আর ওরা ওই যে বললাম মলম যদি কারো চোখে লাগাই দেওয়া হয়, নাকে লাগাই দেওয়া হয়, সে কিন্তু অনেকটা অ্যাবনর্মাল হয়ে যায়। মলম পার্টির বিষয় আপনারা জানেন না, এগুলো তো অ্যাভেলেবল জিনিস। তো যাই হোক মেয়ে তারপরও প্রতিবাদ করেছে যতটুকু সে বলেছে। এখন কথা হইলো এটা কি আপনারা মনে করেন যে কাকতালীয় ভাবে ঘটে গেছে না পরিকল্পিত? পরিকল্পিত। ওইখান থেকে আপনাদের শুরু করতে হবে। সে মুসলিম মেয়েদের রসমালাই মনে করে, মুসলিম মেয়েদেরকে ধর্ষণ করার জন্য সে অন্যদেরকেও কি করে, উৎসাহিত করে। ভারতের বিজেপির যে স্লোগান এবং আওয়ামী ধর্ষক লীগের যে স্লোগান, সেই স্লোগানই সে কি করে, সেই একই স্লোগান সে ধারণ করে। তো এগুলোতে সুস্পষ্টভাবে প্রমাণিত হয় একটা মেটিকুলাস ডিজাইনেই ঘটনাটা ঘটেছে। এবং এই কারণেই মানে নিশ্চিন্তে দর্শন করার জন্য লোকনাথ বাড়ি ছেড়ে দিয়ে আরেক জায়গায় গেছে। এবং আমি আবার আজকে মেয়ে নিজে বলেছে দুইবার পর্যন্ত আমার জ্ঞান ছিল, এরপরে আমি আর কিছু জানি না বুঝুন কি হয়েছে আমার সাথে, এরপরে আর কোনো কিছু মনে নাই। আর আমি বললাম যে মেয়ের বাপ চিনতে পারেন। এখন পুলিশ কিন্তু বললো সর্বোচ্চ সহযোগিতা করবে, সহজ সরলভাবে বললো যে কিছু অনাকাঙ্ক্ষিত ত্রুটি হয়ে গেছে এজাহার লিখতে গিয়ে, এটা পুলিশ স্বীকার করলো। যার কারণে আমি কালিয়াকৈর পুলিশকে বললাম ঠিক আছে, এটা যেহেতু আপনি আসামি ধরছেন, এটা অনেক বড় কাজ করছেন, আসামি যেহেতু ধরছেন অনেক বড় একটা কাজ করছেন, সুতরাং আর আমাদের আপনাদের প্রতি আক্ষেপ নাই। তো যেহেতু ত্রুটি হয়েছে তদন্তের মধ্যে এটা কি করে নিয়েন, সংশোধন করে নিয়ে। এই জন্য কিন্তু মেয়ের বাপ যখন পুলিশের বিরুদ্ধে প্রতিবাদ করে ফেলদাবি বলে, ওই সময় মেয়ের বাপের বিপক্ষে গিয়ে আমি পুলিশের কেন নিয়েছিলাম, যে তাদের ইমেজটা যদি নষ্ট করে ফেলি তারা কাজ করতে পারবে না, তাদের ইমেজটা বাঁচুক, তারা কাজ করুক ফিল্ডে। যেহেতু তারা আমাকে আশ্বস্ত করেছে কাজ ঠিক মতো করবে, কিন্তু কাজ ঠিক মতো করা তো দূরের কথা। আমরা কি দেখলাম, পুলিশের ভেরিফাইড পেজে এটাকে আপনার কি করলো, এটা একটা প্রেম ঘটিত ঘটনা। 13 বছরের মেয়ে যদি বিবাহের জন্য কনসেন্ট দেয় যে আমি বিবাহতে রাজি, তোমরা সেটাকে কনসেন্ট হিসেবে বিশ্বাস করো না। মেয়ে রাজি, মেয়ের বাপ রাজি, মেয়ের দাদা রাজি, মেয়ের 14 গোষ্ঠী রাজি, মেয়ের বাবার পরম্পরা রাজি, মেয়ের নানার পরম্পরা রাজি, প্রকাশ্যে সবার কনসেন্ট, শুধু মেয়ের কনসেন্ট না, সমাজের সবার কনসেন্ট নিয়ে যখন বিয়ে হয়, তোমরা বলো এটা বৈধ নয়, ধর্ষণ মামলা দেওয়া হবে। এখন যখন মেয়ের মা জানে না, মেয়ের বাপ জানে না, মেয়ের আত্মীয় স্বজন জানে না, তাকে কিডন্যাপ করে 3 দিন ধর্ষণ করা হইলো, তোমরা চালাই দিলা প্রেম গঠিত বিষয়। এটা যদি হয়েও থাকে, হইতে পারে তাকে চকলেট খাওয়াইছে, তাকে মিষ্টি খাওয়াইছে, বিভিন্ন ধরনের জাদু করেছে, অথবা ধরেন মেনে নিলাম 13 বছরের মেয়ে গায়ে গতরে বড় না হলে মানসিকভাবে কিছুটা ফিলিংস তার মধ্যে আসছে। একটা সে ধর্ম সম্পর্কে জানে না, কারণ সে মাদ্রাসার তাইসিরুল মুক্তাদি পড়ে। মুক্তাদি মানে প্রাথমিক শিক্ষা, 5ম শ্রেণী। মুক্তাদি মানে প্রাথমিক শিক্ষার্থী। এটা কিতাব বিভাগে ভর্তি হওয়া, আরবি 1ম বর্ষে ভর্তি হওয়ার প্রস্তুতিমূলক ক্লাস। মানে সে মাদ্রাসার লেভেলেও না, 0 লেভেল বলতে পারেন এটাকে। মানে কিতাব বিভাগে ভর্তি হওয়ার কি মানে আলেম যে একটা মেয়ে বা ছেলে হবে, ক্লাস 1-এ ভর্তি হওয়ার প্রস্তুতিমূলক ক্লাস হইল কি তাইসিরুল মুক্তাদি। এই কিতাবের নামই হইল কি প্রাথমিক শিক্ষার্থীদের সহজ করে দেওয়া। মাদ্রাসায় পড়াটা যেন তার জন্য কি হয়ে যায়, সহজ হয়। থেকে আসে কেউ স্কুল থেকে আসে, তো তাইসিরে পড়া একটা মেয়ে ধর্ম সম্পর্কে অতটা জানে না। আবার ধর্মীয় সম্প্রীতির নামে যে ইমান বিধ্বংসী বক্তব্য তথাকথিত নামধারী স্কলাররা দিচ্ছে, এইগুলো তারা সমাজ প্রভাবিত। এর কারণে সে ওইটাকে বেশি খারাপ মনে করে নাই, সে হিন্দু না মুসলমান হয়তো দেখে নাই, ধরেই নিলাম
কিছুটা সিম্পেথি তৈরি হয়েছে, কিছুটা আন্তরিকতা তৈরি হয়েছে, কিন্তু এটাকে কি চালাই দিল? প্রেম গঠিত বিষয় বলে চালাই দিল। এই প্রেম গঠিত বিষয় বলে চালিয়ে দিয়ে পুলিশ এখানে চরম অপরাধ করেছে। কি অপরাধ করেছে? আমাদের বিশিষ্ট অ্যাক্টিভিস্ট হাফেজ আহমদ রফিক সাহেব, তাকে আপনারা সবাই চিনেন, তিনি এখানে আসতে পারেন নাই, কিন্তু তিনি লিখিত একটি বক্তব্য ফেসবুকে উল্লেখ করেছেন, সেটা হুবহু আপনাদের পড়ে শোনাচ্ছি। গাজীপুরে 13 বছরের এক মাদ্রাসা ছাত্রীকে হিন্দু যুবকের ধর্ষণের ঘটনাকে বাংলাদেশ পুলিশ তাদের অফিসিয়াল ফেসবুক পেজে প্রেমের সম্পর্ক হিসেবে উপস্থাপন করেছে। পুলিশের এই অবস্থান শুধু অপরাধী নয়, এটি আমাদের রাষ্ট্রীয় মনস্তত্ত্ব, নৈতিক অবক্ষয় ও ন্যায়ের ধারণার উপর একটি ভয়ঙ্কর আঘাত। বাংলাদেশের বর্তমান আইন, নারী ও শিশু নির্যাতন দমন আইন ধারা 9, এখানে স্পষ্ট বলা আছে 18 বছরের কম বয়সী কোনো মেয়ের সঙ্গে যৌন সম্পর্ক তার সম্মতি থাকলেও তা ধর্ষণ বলে গণ্য হবে। অর্থাৎ তার প্রেম বা পালিয়ে যাওয়া এখানে কোনো ধর্ষণকে বৈধ শারীরিক সম্পর্কে রূপান্তরিত করে না। কিন্তু কোন পুলিশ যখন অফিসিয়ালি লেখে যে 13 বছরের মেয়ের সঙ্গে জয় কুমার দাসের প্রেমের সম্পর্ক ছিল, তখন তারা কেবল একটি আইনি অপরাধকেই স্বাভাবিক করে না, বরং ধর্ষণকারীর পক্ষে সামাজিক সহানুভূতি তৈরি করে। পুলিশ শুধু আইন রক্ষা করে না, তার রাষ্ট্রীয় নৈতিক অবস্থানেরও প্রতিফলন। তারা যে শব্দ ব্যবহার করে সেটি অবশ্যই দেশের নাগরিকদের চিন্তায় প্রভাব ফেলে। পুলিশ যখন প্রেম বলে তখন তারা অবচেতনে বোঝায় এই ঘটনাটি পারস্পরিক সম্মতির ভিত্তিতে ছিল। অবচেতনে এটা বুঝাইতে চায় না, কেউ কাউকে জোর করেনি, অথচ রাষ্ট্রের আইনে 13 বছরের একটি মেয়ের সম্মতি আইনগতভাবে অর্থহীন। পুলিশের এই ভাষা একটি বিপজ্জনক বার্তা দেয়। পোস্টের শেষে পুলিশ লিখেছে, ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে অসত্য প্রচার করা হয়েছে। ঘটনাটিতে কোনো সাম্প্রদায়িক সম্পর্ক নেই। এখানে দুটি বিষয় স্পষ্ট। এক, তারা ঘটনার মূল আইনি প্রকৃতি তথা শিশু ধর্ষণের বিষয়টিকে আড়াল করেছে। দুই, তারা জাতিগত পরিচয়ের প্রশ্নে আতঙ্কিত হয়ে মূল অপরাধ থেকে জনতার ফোকাস অন্যদিকে সরিয়ে দিচ্ছে। যে আমাদের দাদা বাবুদের চরিত্র ফাঁস হয়ে যাচ্ছে, এতে তারা আতঙ্কিত হয়ে ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে চাচ্ছে। তারা কি বলতো মুসলিম যুবক ও হিন্দু মেয়ের প্রেমের সম্পর্ক? যদি মুসলিম যুবক আজকে এই কাজ করতো, ধরেন 18+ সাথেও যদি করতো, এটা কি প্রেমের সম্পর্ক বলতো না? আমরা কি দেখলাম যে একটা মহিলার বাচ্চা আছে, হিন্দু মহিলা, পুরুষটারও কি আছে, মুসলিম পুরুষটারও বাচ্চা কাচ্চা আছে, বয়স্ক। তো এরা যখন মানে নিয়মিত পরকীয়ায় লিপ্ত থাকতো, হঠাৎ একদিন জনগণ তাদের ধরে ফেললো। কয়েকদিন পরে ধর্ষণ মামলা দেওয়া হইলো, মিডিয়া ওটাকে কভার করেছে না করে নাই? এই মিথ্যা মিডিয়ার বয়ানকে আমাদের আমি সাদা দাজ্জাল বলি। আমাদের দেশে এক সাদা দাজ্জাল আছে, তিনি নিজে খুব প্রতিবাদ করলেন, অথচ মুসলিম মেয়েরা রিয়েল ভাবে নিয়মিত স্ত্রী ধর্ষণ হচ্ছে, শিশুরা ধর্ষণ হচ্ছে, এ নিয়ে তার কোনো কথা নেই। এজন্য আমরা চাই সকল ইসলামী সংগঠনের পক্ষ থেকে এই ব্যাপারে চুপ থাকা নয়, সুস্পষ্ট বিবৃতি। যারা চুপ থাকে তারা মুনাফিক। আমরা মুনাফিক দেখতে চাই না। তো তারা আজকে যদি মুসলিম যুবক হইতো আর হিন্দু মেয়ে হইতো, তাহলে কি তারা প্রেমের সম্পর্ক বলতো না? নাকি তখন সেদিকে বলা হতো অপহরণ বা ধর্মীয় সংবেদনশীলতা সৃষ্টিকারী অপরাধ? রাষ্ট্রের এই ভাষা বিচারহীনতা ও হিন্দুত্ববাদের পক্ষে অবলম্বনের সংস্কৃতি গভীর করছে। যখন রাষ্ট্রীয় পরিভাষা ধর্ষণকে, রাষ্ট্রীয় ভাষা মানে পুলিশের ভাষা, ধর্ষণকে প্রেমে পরিণত করে, তখন বিচার ব্যবস্থা অসার হয়ে যায়। মেয়েটি মাদ্রাসা ছাত্রী, এই ঘটনায় তার সমাজ, তার পরিবার, তার ভবিষ্যৎ সবই ধ্বংস হয়ে গেছে। কিন্তু পুলিশ পোস্টে কোথাও ধর্ষণ, অপ্রাপ্তবয়স্ক শিশু বা অপরাধ শব্দ উল্লেখ করে নাই। এটা কোথাও বলে নাই যে ধর্ষণের শাস্তি তদন্ত করে আমরা শাস্তির মুখোমুখি করব, এরকম কোন আশ্বাস পুলিশ দেয় নাই। এই নীরবতা কেবল ভাষাগত নয়, এটি এক ধরনের নৈতিক অপরাধ। পুলিশের পোস্টের অংশে বলছে ঘটনাটি কোনো সাম্প্রদায়িক সম্পর্ক নেই, কেউ সাম্প্রদায়িক উত্তেজনা আমরা চাই না। আমরা চাই, কিন্তু যখন অপরাধী ও ভুক্তভোগীর পরিচয় রাষ্ট্রীয়ভাবে নির্দিষ্ট করা হয়, তখন সেটি আসলে উত্তেজনা সৃষ্টি করে। ন্যায় বিচার কোনো ধর্ম চেনে না, কিন্তু রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের পক্ষপাতী ভাষা যখন অপরাধীর ধর্মকে রক্ষা করতে ব্যবহৃত হয় এবং রাষ্ট্র এতে ব্যস্ত হয়ে যায়, তখন সেটা সাম্প্রদায়িকতা নয়, সেটা হলো রাষ্ট্রীয় বিচারহীনতা। 13 বছরের একটি মেয়ের জীবনের ভয়ঙ্কর ট্র্যাজেডিকে রাষ্ট্র
আমাদেরকে মিষ্টি প্রেম মনে করে গিলে ফেলতে বলছে। পুলিশ, প্রশাসন, গণমাধ্যম সবাই যেন সম্মিলিতভাবে ধর্ষণকে ভাষাগত মেকআপ দিয়ে সাজিয়ে তুলছে। কিন্তু আমি রাষ্ট্রকে স্মরণ করে দিতে চাই যে ন্যায় যখন ভাষা হারায় তখন রাষ্ট্র নৈতিকভাবে মরে যায়। হে মৃত রাষ্ট্রের নাগরিকরা, কেমন আছেন আপনারা? ভালো আছেন? এইটা গেল আহমদ রফিকের কথা। সর্বশেষ যেটা বলি, মিথ্যা তথ্য। পুলিশ বলেছে 2 দিন বাড়ি থেকে পালাইছে, 2 বার বাড়ি থেকে এর আগে পালাইছে। যে প্রেমের সম্পর্কে মেয়েটা 2 বার বাড়ি থেকে পালাইছে, প্রেমের সম্পর্কের মনের ব্যাপার, তাই না? এটা তার মনে কি আছে সে জানে। সে মুখে যা বলবে এটাই আমাদের কি করতে হবে, মেনে নিতে হবে। আমি মেয়েরকে থানায় যেয়ে জিজ্ঞেস করেছিলাম, এই ছেলেটা যদি তওবা করে মুসলমান হয়, তোমার সাথে যা যা হয়ে গেছে এগুলো সব আমাদের কাছে মাপ চায়। প্রকাশ্যে সে মাপ চেয়ে যদি মুসলমান হয়ে যদি তোমাকে স্ত্রীর মর্যাদা দেয়, যেহেতু সে তোমার ইজ্জত নষ্ট করছে, তুমি কি তাকে বিয়ে করবা? সে বলেছে না। আজকে আবার হাসপাতালে গিয়ে জিজ্ঞেস করছি, তুমি এখনো বলো তার সাথে কোনো সম্পর্ক ছিল, তুমি কি তাকে বিবাহ করতে চাও? বা যেহেতু যদি সম্পর্ক থাকে তাহলে তার মুসলিম হয়ে অবশ্যই বিয়ে করতে হবে, যদি সম্পর্ক থাকে। কিন্তু ও বলতেছে না, আমার সাথে কোনো সম্পর্ক ছিল না, আমি তার সাথে কোনো ধরনের সম্পর্কেও আগ্রহীও না, এবং আমি বিয়ে করতে চাই না। আমি ভিডিও রেকর্ড করে নিয়ে এসেছি। এখন তারপরেও ধরে নিলাম যে হয়তো আলেম ওলামার কাছে প্রেম করেছে, সে বলতে কি পারছে, ধরে নিলাম এটা তর্কের খাতিরে। কিন্তু এর আগেও 2 দিন বাড়ি থেকে পলাইছে, নিজ ইচ্ছায় ফিরে আসছে। এটা তো আর মনের ব্যাপার না, এটা তো দেহের ব্যাপার। এমন তো না যে তার মনটা চলে গেছিল, দেহটা ছিল, এমনটা সম্ভব না। ট্রান্সজেন্ডারের মতো সম্ভব যে উনি ট্রান্স হয়ে কোথায় মনটা চলে গেছিল, ভাই কি বুঝাতে দেয় পুলিশ? আমি এই বাড়িওয়ালাকে জিজ্ঞেস করেছি, কল রেকর্ড আছে। আমি মেয়ের বাপকে তখন জিজ্ঞেস করেছি, মেয়েকে জিজ্ঞেস করেছি, মেয়ের মাকে জিজ্ঞেস করেছি, সবাই বলতেছে এরকম হয় নাই। মেয়ের ভিডিও রেকর্ড আছে আমার কাছে। আচ্ছা, আরেকটা কথা বলি, কালকে রাত্রে পুলিশ ওনার কাছে গেছে রাত 1টা বাজে। না, আপনি আমাকে যখন ফোন করেছেন তারপরে গেছে না? আমি আগে 12টার সময় আমার কাছে ঘুম থেকে ডাকে করেছে। আচ্ছা, তুলিয়ে আবার বলতেছে আপনারা কি ভালো আছেন? হ্যাঁ আছি। খাওয়া দাওয়া মানে আমি ভাই এগুলো পরে আপনি মানে কয়টার সময়? মানে এই যে 12টার সময় এই যে আমাকে আশপুষ করছে, তখন এটা পুতাস করে আমার ওই পুলিশের সাথে বড় কথাবার্তা করি, উনি আবার চলে গেলেন। চলে যাওয়ার পর আবার আমি আবার ঘুমাবো ছুটে আসি, আবার উনি আমার ব্যাগ হয়ে আসলেন। আসি ভাই আপনার সাথে একটা আলাপ করতে আসলে তো আমার মনে নেই কি আলাপ। তখন উনি বললো শোনেন, আপনার মেয়ে তো কেস এডি হয়েছে, কিন্তু ধরা পড়েছে, আপনি ওই যে আপনার মেয়ে যেদিন মেয়েটা হারিয়ে গেছে, আপনার মেয়েটা যে হারিয়ে গেছে, আপনি যে কেসের একটা ডায়েরি মানে নিখোঁজের মানে ডায়েরি লিখতেছেন বা কেস একটা ইয়ে করতেছেন, ওই কেসটা আমি ওসিক্ষণ দেবো, মানে ওসিকে দিয়েছি বা আমার শরীর যায় নাই, আমি ডিসিকে ফোন দেবো। আর ডিসি যদি আপনাকে বলে আপনি যে 2-3 দিন পরে আপনার মেয়েটাকে ফেরত পাইলেন, আপনার কাছে যে এসআই ফোন করছিল মনিরুজ্জামান, আপনি কি বলছিলেন বলে আমি কেসটা মানে 2 দিন পরে উদ্ধার করে নেবো। তখন আমি বলছি না, আমি মিথ্যে কথা বলতে পারবো না, আমার এসআই মনিরের সাথে কোনো আলাপ মোবাইলের সংযোগ আমার হয় নাই। আমি আমার কাছে কথা হইলো, আমি আমার মেয়েকে খুব কষ্ট করে বাঁচার লেখাপড়া করাচ্ছি, আমার মান সম্মান আমার সব বিরুদ্ধ হয়েছে। আমার মা দেশের ভেতরে এখনো আমার হুজুরের কাছে পাঠিয়েছে। আপনারা আমার মেয়ের আমার কাছে কথা হলো, আল মুসলিম মুনাফুল মুসলিম মুসলমানের ভাই, আমার সঠিক বিচার আমি চাই, আমি ফাঁসি চাই। আমরা 1 সপ্তাহ আমার বাসায় খাই নেই, ঘুমাই নেই, আমরা এখনো হাসপাতালে বসে আছে। আমার মেয়েকে নিয়ে খুব আমরা চিন্তা আছি। আপনারা আমার সাথে থাকবেন। এইটা যদি না হয়, আমি কোর্টের সামনে, আমার মেয়ের সামনে, আমার মেয়ে আমি আমার বউ, আমি পেট্রোল গায়ে ঢালি দিয়ে আমি আত্মহত্যা করবো, এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
দর্শকদের ফাঁসি দে। সারা বাংলায় খবর দে। আরেকটা কথা হলো আমার ফেসিবাদ সরকার শেখ হাসিনার আমলে আমাদের আলেম ওলামা ভাইরা ইমানি শক্তি নিয়ে যদি কত কোনো কথা বলতো তাদেরকে গ্রেফতার করতো, তার তৈরির মধ্যে তাদেরকে রিমান্ডে নিত। আমার কাছে কথা হলো আমার মেয়ের সর্বনাশ করেছে, এখনো ধরা পড়ে ফেসবুকে এখনো হাসতেছে। এইটা আমার কাছে খুব দুঃখজনক ব্যাপার। আমার কাছে কথা আলেম ওলামার উপর দুর্গত নির্যাতন হওয়ার পরেও তারা যদি সহ্য করে আসতে, তাহলে উনি এই জয় আমার মেয়ের সর্বনাশ করার পরে এখনো হাসাহাসি করতেছে ফেসবুকে। আমার কাছে কথা এলো পুলিশের কাছে এই কথা, আমার কাছে কথা পুলিশকে আমি বলতেছি সে কেন এখনো সুস্থ আছে, এই বলে আমার বক্তব্য শেষ করছি। লাস্ট যে কথাটা আমি আপনাদেরকে তথ্য দিতে চাই, এইটা লাস্ট যে তথ্যটা দিতে, এখন আমি গেছিলাম কোথায়, যেমন আমাদের কাছে ক্ষমা চাচ্ছি, লাস্ট এই তথ্যটা শুনতে হবে আপনাদের। আমি এখন গেছিলাম হাসপাতালে, মানে আপনারা যদি আমার কথা শোনেন তাই না পরিবার করতে পারবেন, ঘটনাটা জানতে হবে। আমি এখন হাসপাতালে গিয়েছিলাম, এটাও আমার একটা কৌশল ছিল। আমি ফেস দ্য পিপলে মেয়েটাকে কথা বলানোর জন্য সাইফুল সাগর ভাই যখন বললো যে ভাই মেয়েটাকে একটু লাইভে নিয়ে আসেন, কারণ এটা নিয়ে অপপ্রচার হতে পারে, অনেক কিছুই হতে পারে, আমরা চাই সঠিক তথ্য কি করে তুলে আনতে। মেয়েটা একটু কথা বলুক, তখন আমি ওসিকে ফোন দিলাম যে ভাই ফেস দ্য পিপলে একটু কথা বলতে চাই, তো মেয়েটা একটু সাক্ষাৎকার নেবে, কোনো সমস্যা আছে, আইনগত কোনো বাধা আছে? বলো না না আইনগত কোনো বাধা নেই, হাসপাতাল কর্তৃপক্ষ যদি নিষেধ না করে আপনাদেরকে, মেয়েটা যদি খুব অসুস্থ তাহলে যদি বলে যে এত অসুস্থ মেয়ের সাথে কথা বলা যাবে না তাইলে বলবেন না, আর যদি না হয় তাহলে বলতে পারবেন। তো যাই হোক, পরবর্তীতে আমরা অনেক চেষ্টা করেও মেয়েটাকে লাইভে আনার অনুমতি পাই নাই। এমনকি মেয়ের মা গেটের ভিতরে ছিল, সেও কথা বলতে পারে নাই, শুধু মেয়ের বাবা কথা বলছে। আপনারা দেখছেন লাইভটা? আজকে যেটা হয়েছে, তারা মনে করছে আজকে যেহেতু প্রোগ্রাম, আমি হয়তো হাসপাতালে এখন যাবো না, আমি হয়তো এখানে থাকবো, কিন্তু আল্লাহর রহমত আমি এখানে প্রোগ্রাম চালু করে দিয়ে আমি চলে গেছি কোথায়? হাসপাতালে। তো আমি ওখানে যেয়ে দেখছি কোনো পুলিশ টুলিশ নাই, তারপরে হাসপাতালের কোনো সিকিউরিটি ছিল না। তারপরে মেয়ের বাপকে আমি ডেকে আনলাম, ওনার অনুমতি নিলাম, আমি নিজে থেকে ঢুকি না, আমি আপনাকে ডেকে আনছি না, আমি ওনাকে ডেকে এনে বললাম আপনার মেয়ের সাথে কথা বলবো, অনুমতি আছে? উনি অনুমতি দিলেন। আমরা আচ্ছা চলেন, যদি হাসপাতাল কর্তৃপক্ষ বাধা দেয় তাহলে বন্ধ করে দেবো। কিন্তু ভিতরে যখন ঢুকেছি, মেয়েটা যেন কুকড়ে ছিল, আমাকে দেখে সে অনেকটা খুশি হয়ে গেছে। মানে চোখের অভিব্যক্তি বোঝা যায় না, চোখের অভিব্যক্তিতে মনে হচ্ছে সে খুব অনেকটাই যেন তার নিজের বাপই তার সামনে গেছে। আমি বললাম যে আম্মু কেমন আছো, তোমাকে কিছু কথা জিজ্ঞেস করবো। তোমার বাপ এবং তোমার মা আমাকে ফোন করে বলেছে আমাদের অনুপস্থিতিতে আমাদের মেয়েকে পুলিশ ভিতরে নিয়ে কিছু জিজ্ঞাসাবাদ করেছে, এখন কি জিজ্ঞাসা করেছে আমরা জানি না, আর মেয়ে যেহেতু নার্ভাস অ্যাবনর্মাল, এই জন্য আমরা তাকে কষ্ট দিতে চাচ্ছি না, কিন্তু কিছু একটা হয়েছে। তখন আমি তাকে আশ্বস্ত করার জন্য, ভয় পাইবে না, তুমি আমাকে বলো আসলে পুলিশ নিয়ে গেছিল, তোমার থেকে কোনো জোর করে কি কোনো জবানবন্দি আদায় করতে চাইছে? মেয়ে বলছে হ্যাঁ চাইছে। কি চাইছে? মেয়ে বলতেছে তারা বলতেছিল যে আমি যেন বলি যে হ্যাঁ আমি ওর সাথে প্রেম করতাম, এই কথা যেন আমি বলি, ঠিক আছে? তখন আমি বললাম তুমি কি বলছো মা? তো বলতেছে আমি বলতে চাই নাই, কিন্তু তারা বলতে বলছে। তখন আমি বললাম কি তারা কি পোশাক পরা ছিল? বললো যে ওই একটা মহিলা ছিল ওই কোর্টের ভিতরে, আমি তো চিনি না, সম্ভবত মহিলা ম্যাজিস্ট্রেট হইতে পারে, কারণ এই ধরনের ক্ষেত্রে তো মহিলা ম্যাজিস্ট্রেট থাকে। তাইলে বোঝা যাচ্ছে প্রশাসন এখানে বায়াস। কি বলেন? কোর্টও এখানে বায়াস। দ্বিতীয় বিষয় হলো আপনার এই মেয়েটাকে আমাদের সাথে কোনোভাবেই কথা বলতে দেওয়া হচ্ছে না। পুলিশ যখন জানলো যে আমি এখানে কথা বলতেছি মেয়ের সাথে, দৌড়ে আসছে, এই কথা বলবেন না, ভিডিও করবেন না, এটাও ভিডিওর মধ্যে আছে। মহিলা আমাদের কথা বলতে, তখন আমি বললাম ওসির সাথে কথা বলেছি, ওসি বলছে আমাদের পক্ষ থেকে বাধা নেই, হাসপাতাল কর্তৃপক্ষ বাধা দিতে দেবে, আপনি বাধা দিচ্ছেন কেন? আমি তো এখানে ঢুকেছি, এটা হাসপাতাল, এটা থানা না, এটা কোর্ট না। থানায় ওই কথাগুলো বলেছিলাম, কিন্তু তখন পুলিশ ভিডিও করতে দেয় নাই। ওসি আব্দুল মান্নান নিজে বলেছে যে ও ধর্ষণের কথা কি করছে, স্বীকার করছে। যাই হোক, অনেকে বিরক্ত, আরো কিছু ক্লু আছে, তোকে আমি আমার ফেসবুক লাইভ থেকে বলবো, কিন্তু আলেম ওলামারা যেন সবাইটা জানতে পারে যে কি হচ্ছে। আত্মবন্ধ বললাম। আর ও আচ্ছা, এই হাসপাতালে যে ওই যে ফরেন্সিকের দায়িত্বে আছে, সে একজন হিন্দু মানুষ, হেড অফ দ্য ডিপার্টমেন্ট। সে যদি কোনো ধরনের রিপোর্ট দিতে কোনো কারচুপি করে, তাহলে আপনারা এই ভিকটিম পরিবারের পাশে থাকবেন তো ইনশাআল্লাহ? আমার মনে হচ্ছে এখানে পরিকল্পিত কিছু সাজানো হচ্ছে, যেহেতু পুলিশের ভেরিফাইড পেজ থেকে মিথ্যা বলেছে, ওই মিথ্যাকে সত্য প্রমাণ করার জন্য পুরো রাষ্ট্রযন্ত্র, পুরো গোয়েন্দা বিভাগ
সব ব্যবহৃত হচ্ছে। আমাকে ভয় দেখানো হচ্ছে, বিভিন্ন আলেমদের দিয়ে আমাকে ফোন দিচ্ছে যে হুজুর আপনি থাইনা যান, আপনার ব্যাপারে এই সিদ্ধান্ত নিচ্ছে। আমি তো আয়না ঘরের জ্যান্ত লাশ, হাসিনার আয়না ঘরে ছিলাম, জ্যান্ত লাশ, আমি তো মরা জিনিস, আমি তো বেঁচে নেই, আমি তো বেঁচে নেই। দারুল কুফর, জুলুমের শাসন, শিরকের শাসন, এই বাচ্চাকে তো আসলে বাচ্চা বলে না। আমি তো চাই তোমরা আমাকে মেরে ফেলো, আমি দ্রুত আমার রবের সাথে সাক্ষাৎ করতে চাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ইসলাম তুই জঙ্গি। এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন মুফতি আব্বাস মাদারী। এই মুহূর্তে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন মোর্চা ইউনিয়ন উলামা পরিষদের সম্মানিত সভাপতি হযরত মাওলানা মুফতি আব্বাস মাদারীপুরী পীর সাহেব মোর্চা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত উপস্থিতি, আমরা জানি দীর্ঘক্ষণ পর্যন্ত আমরা আমাদের প্রধান অতিথির আলোচনা শুনলাম। তবে আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, আগের দিন শেষ, এখন ইসলামের বাংলাদেশ, তাওহীদ জনতার বাংলাদেশ। আমরা আশা করি এই দেশে দিনটা রাত বানানোর সুযোগ নাই, 12টাকে 13টা বানানোর সুযোগ নাই, একটাকে 1.5টা বানানোর সুযোগ নাই। অতএব আমরা সরকারের প্রতি আবেদন করব, এই দেশকে শান্ত রাখতে চাইলে জনগণের তাওহীদের, জনগণের মানুষের সেন্টিমেন্ট বুঝতে হবে। আর প্রশাসনদের প্রতি অনুরোধ থাকবে, দয়া করে আপনারা শান্ত পরিস্থিতিকে শান্ত রাখুন, শান্তকে দয়া করে অশান্ত বানাবেন না। আপনারা এমন কোনো কিছু লেখবেন না যেই লেখার দ্বারা এই দেশের মধ্যে একটি আগুনের রিনিহান আবার জ্বলে ওঠে। আপনারা এমন কিছু লেখবেন না দয়া করে। আর আজকে যেহেতু আমরা কোর্টের সামনে আসি, আমরা যারা বিচারপতি থাকবেন, ডিসি মহোদয় আছেন, আপনার প্রতি আবেদন করব, এই আসামির ফাঁসি নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত কোনোভাবেই যেন আসামি অন্য কোনো পথ দিয়ে পালিয়ে যেতে না পারে। একটাই দাবি, আমরা চাই না সরকারের সাথে, প্রশাসনের সাথে, জনগণের সাথে কখনো সংঘর্ষ বাঁধুক। এটা আমরা চাই না, এটা আমাদের কাম্য না। আপনারা যদি বাধ্য করেন, এদেশের জনগণ বসে থাকবে না, তাওহীদি জনতা বসে থাকবে না। আপনাদের প্রতি আবেদন, দয়া করে আপনারা এই আসামিদের ফাঁসি নিশ্চিত করবেন এবং প্রশাসনের যার দ্বারা সামনে থেকে ওনাকে একটু দাঁড়াই দেন। সমস্যা আপনি এগুলো আপনার কথা বলবেন ভাই, ফুটেজ ওনাদের নিতে দেন। আপনারা তো নিছেন না, পুরো কথা বলছেন, সঙ্গে বলবেন। দেখেন, পুলিশের পেজ থেকে প্রেমের সম্পর্ক কথা বলেছে তারা, তো এটা সঠিক না বেঠিক এর আগে আমি বলতে চাই যে 13 বছরের মেয়ে বিয়ে করলে তারা ওইটাকে স্বীকৃতি দেয় না। সেখানে শুধু মেয়ের কনসেপ্ট না, সমাজের সবার কনসেপ্ট থাকে। আমি যদি ধরেও নেই যে এই মেয়ে তাকে খাওয়াইছে, মেয়ের সাথে সে কোনো আন্তরিক সম্পর্ক করছে, এটা যদি ধরেও নেই, তবুও কি আপনার পুলিশের ভেরিফাইড পেজ থেকে এই ধর্ষণের মামলাটাকে নর্মাল করার জন্য প্রেম ঘটিত বিষয় এটা পুলিশ বলতে পারে না? বলতে পারে না। 2 নম্বর বিষয় হলো প্রেম হলো তার মনের বিষয়। এটা আমি গ্যারান্টি দিতে পারবো না তার মনের মধ্যে কি, কিন্তু আমার কাছে যেটা বলেছে সেটা আমি ভিডিও করেছি। পুলিশ বাধা দেওয়া সত্ত্বেও মেয়েটা তার জবানবন্দি আমাকে দিয়েছে পুলিশের সামনে, এবং পুলিশের সাথে আমাদের এটা নিয়ে খুব কি হয়েছে। তো সেখানে সে স্পষ্ট বলছে যে তার মানে তার সাথে আমার কোনো ধরনের প্রেমের সম্পর্ক ছিল না। ইতিপূর্বে 2 বার পালায় যাওয়ার কথা বলা হয়েছে পুলিশের ভেরিফাইড পেজ থেকে, এরকম কোনো ঘটনা ঘটে নাই। এবং সে এটুকু বলেছে যে আমাকে বিভিন্ন সময় বিভিন্ন কিছু খাওয়াইতো, ওই সময় অনেক কিছু সময় খাওয়াইলে আমি নিজেই অনেককে চিনতে পারতাম না, বুঝতে পারতাম না। এটা মেয়ের মাও বলছে, যেদিন সে 3 দিন পর ফিরে আসলো সেদিন সে তার মা বাবাকে চিনতে পারে। এখন প্রেমের ঘটনা এটা তদন্ত করার আসল বিষয় নাকি ধর্ষণ জয় একা করেছে নাকি আরো কয়েকজন মিলে করেছে, এটা আসল বিষয়। মেয়ে বললো যে 2 বার যে আমাকে ধর্ষণ করেছে, এই 2 বার আমার সেন্স ছিল, কিন্তু এরপর 3 দিন কি হয়েছে আমার কোনো সেন্স
ছিল না। তাহলে এখন এখানে এই জন্য আমরা ধারণা করছি লোকনাথ নিজেও করেছে এবং লোকনাথের বউ এখানে সহযোগিতা করেছে এবং মেয়ের যতক্ষণ জ্ঞান ছিল সঞ্জিত বারবার মোবাইলে কন্ট্যাক্ট করতেছিল, এটা মেয়ে আমাকে বলেছে। আমাদের দাবিটা হইল প্রচলিত আইন যেটা আছে এটা বৈষম্যহীনভাবে প্রয়োগ করতে হবে। মুসলিমদের ক্ষেত্রে একরকম, মুসলিমদের ক্ষেত্রে আরেক রকম, এটা হবে না। এদের সবাইকে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। শুধুমাত্র জয়কে না, জয়কে, লোকনাথকে, লোকনাথের বউকে, সুজিতকে, এই সবাই মিলে এটা আমরা মনে করতেছি এটা গণধর্ষণ। এটা শুধু ধর্ষণ নয়, এটা গণধর্ষণ। আগে আমরা মনে করছিলাম এটা ধর্ষণ, কিন্তু আজকে যে মেয়ের জবানবন্দি আমি শুনলাম এতে স্পষ্ট যেটা শুধু ধর্ষণ ছিল না, এটা ছিল গণধর্ষণ। আইনের মধ্যে যে প্রেম থাকলে 7 বছরের সর্বোচ্চ কারাদণ্ড প্রেম থাকলে, প্রেম ঘটিত বিষয়ে যদি ধর্ষণ করে 7 বছরের কারাদণ্ড, সেটা তো 18+ ক্ষেত্রে, আন্ডার 18 না, তো শিশু। এখন ধরেন আমার 6 বছরের নেই, এখন তাকে যদি বুঝ লাগে এবং আমার মেয়েটা যদি বলে হওয়ার আমি ভালোবাসি, এই ভালোবাসি বলাটাই কি কনসেন্ট? সে তো ভালোবাসার কনসেন্ট দিয়েছে, সে তো ধর্ষণের কনসেন্ট দেয় না। তারপর 6 বছরের মেয়ের এই কনসেন্ট কি গ্রহণযোগ্য কিনা? তাইলে যেটা গ্রহণযোগ্য না এটা নিয়ে তো আলাপ কেন? পুলিশ তো আইন দিয়ে কথা বলবে। পুলিশ এরকম বায়াস কেন একটা ধর্মের প্রতি? সাম্প্রদায়িকতা পুলিশ তৈরি করতেছে বিচারহীনতার মাধ্যমে। আমরা সাম্প্রদায়িক না, সাম্প্রদায়িক পুলিশ। পুলিশ একটি নির্দিষ্ট সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করছে। আমাদের আজকের এই মানববন্ধনের সম্মানিত সভাপতি এবং পরিষদের সভাপতি, তিনি আজকে আমাদের পরিচিত কেমন পরিচিত আমাদের সংক্ষিপ্ত এবং আমাদের সমাপ্ত করবেন মাওলানা হাবিবুর রহমান মিয়াজি হাফিজাহুল্লাহ। মাওলানা হাবিবুর রহমান মিয়াজি হাফিজাহুল্লাহ। আনিস ভাই ওয়ালাইকুম রহমতুল্লাহ। আবার উমরপন্থী প্রতীকের দিকে দিকে প্রয়োজন, পিঠে বোঝা নিয়ে পাড়ি দিবে যারা প্রান্তর প্রাণপণ, ওষার রাতে অনাবাদী মাঠে ফলাবে ফসল যারা, দিক দিগন্তে তাদের খুঁজিয়া ফিরেছে সর্বহারা। জাগত মুসলিম হাকো হায়দারি হাত, শহীদি খুনে সব লালে লাল হয়ে যাক। আজকে কালিয়াকৈর মৌচাকের অবহেলিত কিশোরী আশামণিকে ওই দর্শকের সেঞ্চুরি উদযাপনকারীদের অন্যতম দূষর এবং প্রেতাত্মা জয় কুমার দাস কর্তৃক দর্শন করার প্রতিবাদে এবং তার ফাঁসির দাবিতে আয়োজিত গাজীপুরের আলেম ওলামা ছাত্র জনতার এই মানববন্ধনের উপস্থিত সাংবাদিক বৃন্দ, আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত ভাইরাম, ছাত্র যুবক তৌহিদি জনতা এবং বিক্ষুব্ধ জনতা, আপনারা দীর্ঘ সময় অবধি আজকে এই আশামণি একজন নির্যাতিত নারীর আমিনুল ইসলাম তার বাবা এখানে স্টেজে উপস্থিত আছেন, তার জবানিতে আমরা অনেক কিছু শুনেছি এবং মুফতি মতিউর রহমান বিক্রমপুর সাহেবের জবান থেকে, আতাউর রহমান বিক্রমপুর সাহেবের জবান থেকে ঘটনার আদ্যপ্রান্ত চুলচেরা বিশ্লেষণের বিবরণ আমরা শুনতে পেয়েছি, ঠিক না ঠিক? এবং সবগুলো কথাই ডকুমেন্টারি এবং সবগুলো কথাই বস্তুনিষ্ঠ এবং বাস্তব। কিন্তু ওনার বিবরণে আলোচনার মাধ্যমে আমরা এটাও জানতে পারলাম যে এই ঘটনাটাকে ধামাচাপা দেওয়ার জন্য জয়, সঞ্জিত এবং লোকনাথের পক্ষ হয়ে প্রশাসনের পুলিশ ভাইয়েরা উঠে পড়ে লেগেছে। কথা বলবেন, ঠিক না বেঠে? এখানে এক পক্ষে হলো জয়, লোকনাথ এবং সঞ্জিত গ্রুপ, আরেক পক্ষে ভিকটিম হলো একজন সাধারণ গার্মেন্টস কর্মী। কথা বলবেন, ঠিক না ঠিক? একজন গার্মেন্টস কর্মী